সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 853তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ভাই বাবুল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে খ্রিস্টান হুজুরের প্রতারণায় ধ্বংস হয়ে গেল মা আর মেয়ে। দেখেন, আমি গল্পটা পড়ার পরে অবাক হয়ে গেলাম। আমরা অনেকেই ধর্ম ব্যবসা কথাটা শুনেছি, ধর্ম ব্যবসার এই নামটার সাথে আমরা প্রায় অনেকেই পরিচিত, কিন্তু এই ধর্ম ব্যবসা যে কীভাবে একটা মানুষকে, কীভাবে একটা পরিবারকে, কীভাবে একটা গ্রামকে ধ্বংস করে দিতে পারে, আমাদের বাবুল ভাইয়ের জীবনের গল্পটা তার জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা, আমি অনুরোধ করব, ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে প্রত্যেকটা ধর্মের মানুষের এই গল্পটা শোনা উচিত, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য। এটা তাদের জন্য একটা চরম শিক্ষা হবে এবং এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনি আপনার ধর্ম ব্যবসায়িক যারা আছে প্রতারকের হাত থেকে, ধর্ম প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার গল্প শেষে চট্টগ্রামের ভাই বাবুল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দুবাই প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকে এবং প্রবাসে থেকেই খুব কষ্ট করে আমার বাবা টাকা পয়সা ইনকাম করে, কারণ প্রবাসের মাটিতে আমার বাবার চাকরিটা খুব বেশি সুবিধার ছিল না, খুব কষ্টকর একটা চাকরি ছিল। এই চাকরি করে কোনোভাবে কষ্ট করে আমার বাবা 2-1 টাকা ইনকাম করতো এবং সেই টাকা আমাদের পরিবারের জন্য পাঠাতো। ভাই অনেকগুলো ভাই, বাবা মা, তারপর দাদা, অনেকেই আছে পরিবারে। সো এই পরিবারের প্রত্যেকটা মানুষের খরচ আমার বাবা একাই বহন করতো। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। ছোটোবেলা থেকে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে তিনি আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাবে। আম্মু অনেক স্বপ্ন দেখে যে আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাবে এবং সেই নিরিখে তিনি আমাকে মাদ্রাসায় ভর্তিও করায়। মোটামুটি আমার পড়াশোনার প্রতি খুব ভালো মেধা ছিল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম এবং দিনের পথে চলতাম। ছোটোবেলা থেকে আমাকে রাস্তাঘাটে যে কেউ দেখলে কোলে নিয়ে নিত, আমার গালে চুমু দিত এবং পাঞ্জাবি টুপি পরলে নাকি আমাকে অনেক বেশি সুন্দর লাগতো। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম সে মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষক আমাকে অনেক আদর করতো, অনেক বেশি আদর করতো। তারা বলতো আমার চেহারা নাকি অনেক বেশি সুন্দর ছিল। ছোটোবেলা থেকে অনেকের আদর ভালোবাসা পেয়েই আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আস্তে আস্তে করে বড় হই। আমার ছোট যে ভাইগুলো আছে একইভাবে আমার মা তাদেরকেও মাদ্রাসা লাইনে ভর্তি করায়, মাদ্রাসা লাইনে পড়াশোনা করায়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি বড় হই। আমার নানু বাড়ি ছিল হচ্ছে নোয়াখালীতে আমার আরেকটা খালামণিও আছে। তো আমার এই খালামণির বাড়িটা একটু সমতল, একটু নিম্নবর্তী এলাকায়, আপনার খালের পাড়ের বাড়িঘর। তো এগুলো অনেক সময় ভাঙা যায়, পানিতে খালাম্মার বাড়িঘর ভাঙা যায় এবং বেশিরভাগ সময় দেখা যায় প্রতি বছরে খালাম্মা 1-2 মাস করে আমাদের বাড়িতে থাকে, কারণ ওই সময় খালাম্মার বাড়িতে পানি উঠে যায়, ওখানে থাকার কোনো ব্যবস্থা থাকে না, চর এলাকা। তো ওই চর এলাকার থাকার কারণে খালাম্মা প্রায় প্রতি বছরে 2-3 মাস করে আমাদের বাড়িতেই থাকতো, চিটংয়ে চলে আসতো। তো আমার খালুও আছে, আমার খালুও একজন কৃষক। তিনি হচ্ছে ওখানে কৃষিকাজ করে এবং তার নিজস্ব জায়গা সম্পত্তি আছে, ওইগুলো চাষাবাদ করেই মোটামুটি চলে। সব কিছু মিলিয়ে খুব ভালোভাবেই আমার খালাম্মার দিনগুলো কাটতেছিল। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। আমি তখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম। ওই মুহূর্তে আমার খালাম্মা আমাদের বাড়িতে বেড়াইতে আসে বলতে ওই বন্যার পানি উঠে এবং বন্যার পানিতে খালাম্মা আমাদের বাড়িতে বেড়াইতে আসার পরে আমার খালাম্মার একটাই মেয়ে ছিল, আর কোনো ছেলে মেয়ে ছিল না। একটাই মেয়ে ছিল, যে মেয়ের নাম ছিল তাহমিনা আক্তার তনু। তো তনুকে নিয়ে খালাম্মা আমাদের বাড়িতে আসে। তো এখানে আমাদের সাথে থাকতেছে, ওই সব বরাবর মতো প্রতি বছর যেভাবে আসে ওভাবেই আসে, কাপড় চোপড় অনেক কিছু নিয়ে চলে আসে। তো কোনো বছরে আমার খালু কিন্তু আসে না, শুধু খালামুনি একাই আসে এবং তার মেয়েটাকে নিয়ে তনুকে নিয়ে আসে। তো এই বছর যখন খালাম্মা আসে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু খালাম্মা আর যায় না। খালাম্মা না যাওয়ার কারণ হচ্ছে ওই সময়ের পানি কমতেছিল না, সবসময় হচ্ছে পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কমে যায়, কিন্তু ওই সময়টাতে পানি শুকাচ্ছিল না, পানি যাচ্ছিল না।
এই জন্য বেশ কিছুদিন থাকার পরে আমার খালাম্মা আবারও পুনরায় খালুর সাথে যোগাযোগ করলো, এবং যোগাযোগ করার পরে আমার খালাম্মা নতুন এক নিউজ পেল, এই বন্যার পানিতে নাকি অনেক বিষাদর সাপ নাকি বাড়ি ঘরে এসে ঢুকেছে। অনেকে সাপে কামড় দিয়েছে, অনেকে সাপের কামড় খেয়ে মারাও গেছে। এরকম অনেকগুলো খবর তখন আমার খালাম্মার কানে আসে। তো আমার খালাতো বোন তনু তখন প্রচণ্ড রকমের ভয় পায়, ও সাপের কথা শুনলে চমকে ওঠে। যখন শুনলো যে বন্যার পানিতে অনেক সাপ আসছে এবং সাপের আনাগোনা অনেক বেশি হয়ে গেছে, তনু তখন ভয়ে তার মাকে বলল যে আম্মু আমি আর যাব না। তো তার মা তাকে বোঝাচ্ছিল চল সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, চল। কিন্তু তনু বলে ও আর যাবেই না। এবং একটা পর্যায়ে তনু যাওয়ার জন্য রাজিই হলো না। খালাম্মা যতই নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তনু আর গেলই না। এবং সে বলে আমি সাপকে অনেক ভয় পাই, এবং যার কারণে সে না গিয়ে আমাদের সাথেই থেকে গেল। পরে কিছুদিন পরে যখন বন্যার পানি শুকিয়ে গেল, তখন খালাম্মা বাড়িতে গেল, বাট তনু আর গেল না। ওই ভয়ে তনু আমাদের বাড়িতেই থেকে গেল। এবং এক পর্যায়ে আমার খালাম্মা তখন বললো যে একটা কাজ কর, তনু যখন আমাদের বাড়িতেই আছে ওরে আমরা স্কুলে ভর্তি করাই দিই। ওই সময় আমরা তনুকে স্কুলে ভর্তি করাই দিই। তনু আমার থেকে বয়সও হয়তো 2 থেকে 3 বছরের ছোট হবে। পরে স্কুলে ভর্তি করাই দিই, আমাদের চট্টগ্রামের একটা স্কুলে ভর্তি করে। ওই স্কুলে তনু তখন পড়াশোনা করে। খালাম্মা খুব মন খারাপ করে, কারণ তার একটাই মেয়ে ছিল, একটাই মেয়ে এরকম অন্যের বাড়িতে থাকতেছে, মানে আমাদের বাড়িতে থাকতেছে। এটা খালাম্মার জন্য আসলে খুব কষ্টদায়ক একটা বিষয়। খালাম্মা খুব কান্নাকাটি করে। প্রায় 2-1 মাস পর পরে তনুকে দেখার জন্য আমাদের বাড়িতে চলে আসে। তনুকে অনেকভাবে বোঝায় যে তুই আমার সাথে চল, আগের মতো সাপ টাপ কিছুই নেই, এখন সব কিছু ঠিক আছে, সমস্যা নাই, চল। কিন্তু কোনোভাবে তনু যাওয়ার জন্য রাজি হয় না। মানে আমাদের বাড়িটা বা আমাদের এই পরিবেশটা তনুর অনেক ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে আমাদের বাড়িতে আমার বয়সী অনেক মেয়েরাও আছে বা অনেক ছেলেরাও আছে, ওদের সাথে তনু প্রচুর পরিমাণের দুষ্টুমি করতে পারে, খেলাধুলো করতে পারে, সবার সাথে মিশে যায়। দেখা যায় নোয়াখালীতে গেলে ওর এরকমভাবে পরিচিত কেউ নেই। মানে ওদের ওই বাড়িটাই চর এলাকা, তো চরের ভিতরে বাড়িঘরগুলো কিন্তু খুব ফাঁকা ফাঁকা। দেখা যায় একটা বাড়ির অনেক পরে আরেকটা বাড়ি। তো এরকম দেখা যায় ওদের বাড়ির আশেপাশে কোনো তেমন মানুষ নাই। তো যার জন্য ও অলওয়েজে হচ্ছে মানে ওই মন খারাপ হয়ে থাকে, বাড়িতে থাকতে ভালো লাগে না, দেন যার জন্য আমাদের বাড়িতে আসে এবং আমাদের বাড়িতে তার সময়গুলো খুব কমফোর্ট কাটতেছে। এরকম করে আমাদের বাড়িতে থাকতেছে, আমরাও মোটামুটি ওরে খুব দেখাশোনা করি এবং আদর যত্ন করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন আলেম পাস করে ফেলি। এবং আলেম পাস করার পরে তনু আমাদের এলাকায় থাকতে থাকতে হঠাৎ করে আমাদের এক পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী বাসার এক ছেলে, ওই ছেলে তনুকে প্রপোজ করে আর কি, মানে প্রেমের প্রস্তাব দেয়। তো ছেলেটা প্রচুর পরিমাণের বাজে ছিল, মানে নেশা করতো, পড়াশোনা করতো না, অনেক দুষ্টমি করতো। এবং তনু আমাকে মুখে মুখে বলতে যে এই ছেলেকে প্রপোজাল দিয়েছে, ও ছেলেকে ইগনোর করে, রাজি হয় না, এটা ওইটা বলে। কিন্তু বিতর্কতভাবে শুনতে পেলাম যে তনু নাকি ওই পোলার সাথে, মানে ওই ছেলের সাথে রিলেশনে জড়িয়ে গেছে। মানে উপর থেকে তনু সবাইকে বলে এই ছেলেকে দেখতে পারে না, এই ছেলেকে তার ভালো লাগে না, এই খুব বাজে টাইপের একটা ছেলে, এটা ওইটা অনেক বাজে ধরনের কথাবার্তা বলে। কিন্তু ভিতরে ভিতরে তনু ওই ছেলের সাথে খুব মধুর সম্পর্কে জড়িয়ে গেছে, এটা কাউকে বুঝতে দেয় নাই। এরকম করে কয়েকটা দিন কাটার পরে আমার হাতে তখন তনু ধরা খায়। একদিন আমাদের যে বাড়ি আছে, বাড়ির পিছনে বাগানে সন্ধ্যার পরে আমি আর তনুকে ওই পোলার এখানে দেখতে পাই, মানে পোলা আর তনুকে ওই জায়গায় দেখতে পাই। এবং দুজনের মাঝে মোটামুটি খুব একটা ঘনিষ্ঠ কোনো কিছু আমার চোখে পড়ে। এবং পড়ার পরে আমি তখন তনুকে জিজ্ঞেস করলে তনু তখন আমার কাছে কান্নাকাটি করে, আমাকে বলে যে দেখেন আসলে এই ছেলেকে আমার ভালো লাগে না। ও আমাকে বলে আমাকে না পাইলে ও মরে যাবে, আত্মহত্যা করবে। তো আমার জন্য একটা ছেলে আত্মহত্যা করবে, এটা তো হতে পারে না, এবং আমি এটা সহ্যও করতে পারবো না। যার জন্য আমি ওর প্রস্তাবে রাজি হয়েছি, জাস্ট ওর সাথে সময় কাটাইতেছি। আমি তখন বললাম যে তুই যে ওর সাথে সময় কাটাইতেছিস সব কিছুই ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে তুই এই ছেলে আত্মহত্যাও করতে পারে বা এই ছেলে মরেও যেতে পারে, এবং এরপরে তুই নিজেকে কীভাবে সামলাবি। তো বলে যে ভাই, এবার লাস্টেও আমার কাছে স্বীকারই করে যে ভাই আমাকে ভালোবাসি এবং ওর সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক চলতেছে, যেটা আমি বাইরের লোকদেরকে বুঝতে দিই না, কারণ ও তো খারাপ, কেউ যদি এটা মেনে না নেয় তো অনেকেই মেনে নেবে না। এই জন্য আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম যে আল্লাহ এখন আমি কী করব। কারণ আমার খালাম্মা খুব বিশ্বাস করে আমাদের বাড়িতে রেখে গেছে। আমার আব্বা তো দেশের বাইরে থাকে, দুবাই থাকে, তা আমার আম্মু তো বাংলাদেশেই থাকে, দাদা দাদি আছে। তো সব কিছু মিলিয়ে ও যদি এরকম একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, দেখা যায় এই ছেলে আমাদের পরিবারে আসবে যাবে, আমার ছোটো ভাইগুলোকে খারাপ করে ফেলবে, কী করব, খুব টেনশনে পড়ে যাই। এবং এক পর্যায়ে আমি তখন খালাম্মার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, এবং খালাম্মার সাথে আলোচনা করার পরে খালাম্মা তখন বললো যে ঠিক আছে সমস্যা নেই, একটা কাজ করি, ওকে আমি নোয়াখালীতে নিয়ে আসি। যেহেতু চিটং এরকম একটা খারাপ ছেলের সাথে সম্পর্কে ছড়িয়ে গেছে, তাহলে ওকে আর ওখানে রাখার দরকার নেই, ওকে আমি নোয়াখালীতে নিয়ে আসি, তুই কি বলিস? আমি বললাম হ্যাঁ খালাম্মা, এটা ভালো হয়, ওকে আপনি নিয়ে যান, কারণ এখানে থাকলে ওই ছেলের সাথে রিলেশন করবে এবং খারাপ হয়ে যাবে। এক পর্যায়ে খালাম্মা তখন কী করলো, তনুকে আমাদের চিটং থেকে জোর করে, একদম জোর জবস্তি করে নোয়াখালীতে নিয়ে চলে গেল। এখন নোয়াখালীতে তনু চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে তনু সমস্ত দোষারোপগুলো আমার উপরে দিয়ে দিল খালাম্মাকে।
মানে খালাম্মাকে বলল যে এরকম এরকম ওই ছেলে নাকি আমার খুব ভালো বন্ধু, এই ছেলের সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আমি ওই ছেলের সাথে তনুকে রিলেশন করার জন্য বাধ্য করছি এবং রিলেশন করিয়ে দেওয়ার পরে আমি তনুকে খুব কৌশলে ওই পরিবার থেকে বিদায় করে দিছি, কারণ তনুর পড়াশোনার খরচ আমাদের দেওয়া লাগে, খাওয়ার খরচ আমাদের দেওয়া লাগে, এটা ওইটা বলে মানে সম্পূর্ণ দোষটা তখন তনু আমার উপরে দিয়ে দেয়। তো আমার খালাম্মা কিন্তু আমার ভাইদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো, আমি সবার বড় ছিলাম তো আমাকে খালাম্মা অনেক বেশি ভালোবাসতো। তা খালাম্মা আমার উপর একরকম রাগ করে, আমার সাথে কথা বলে না, আমার উপর অভিমান করে থাকে, মানে খুব বেশি অভিমান করে, কথাবার্তা বলে না। এরকম করতে করতে কয়েকটা দিন কেটে গেল। এবার আমার আম্মুর কাছে খালাম্মা তখন কিছু বিষয় বলল, যেমন মেয়েটাকে তোরা বললেই তো পারতি যে তোদের এখানে থাকলেই সমস্যা হয়, তোদের খাওয়া দাওয়া করাইতে সমস্যা, তোদের পড়াশোনা করাইতে সমস্যা, এটা আমাকে বললেই তো পারতি। মানে এইভাবে আমার মেয়েটাকে দোষারোপ করে আমার মেয়েটার নামে বদনাম রটিয়ে তারপরে তো মেয়েটাকে বিদায় করার কোনো দরকার ছিল না, এরকম করে খালাম্মা এটা বলল। এবং খালাম্মা যখন আমার আম্মুর কাছে এই কথাটা বললো, আম্মু তখন আমাকে বললো যে কিরে বাবুল, এই তনু তো এরকম এরকম ওই ছেলের সাথে জড়িয়ে গেছিলো, রিলেশন করতেছিল, এই কারণে তনুকে আমরা ভিডিও করলাম। কিন্তু খালাম্মা যখন ভিন্ন ধরনের কথা বলতেছে, তা খালাম্মার কথাবার্তাগুলো শোনার পরে আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে খালাম্মা মনে হয় আমাদেরকে ভুল বুঝছে। এবার আমি কী করলাম, কিছুদিন পরে আমার কলেজের ছুটি হলো, কলেজের ছুটিতে আমি তখন নোয়াখালীতে গেলাম খালাম্মার বাড়িতে। এবং খালাম্মার বাড়িতে যাওয়ার পরে খালাম্মা অলওয়েজে কথায় কথা আমাকে এই খোঁটাটা দেয়, আমাকে বড় মাছের মাথাটা দেয় এবং ভালো ধরনের খাবার দেয়, আমার জন্য কাপড় চোপড় কিনে আনে। আমার খালা কিন্তু গরিব না, একদম যে গরিব তা কিন্তু না, মোটামুটি আছে ভালোই, খালুর মোটামুটি জায়গায় সম্পত্তি আছে, সব কিছু মিলিয়ে ভালোই আছে। তা একটা পর্যায়ে এরকম খালা আমাকে কথায় কথায় খোঁচা মারতো যে আমার মেয়ে তোদের বাড়িতে থাকতো বলে বদনাম দিয়ে তাকে রটাইলি, এটা ওইটা অনেক কথাই বলতো। এবং খালাম্মার ওই কথার সূত্র ধরে আমি বুঝে গেছি যে তনু এই নোয়াখালীতে এসে উল্টা আমার নামে বদনাম রটিয়েছে। এবার আমি তনুকে ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম যে তুই এই কাজটা কেন করলি, তুই কেন খালাম্মার কাছে এই ধরনের কথাগুলো বললি? আমি তো আসলে তোকে এরকম কোনো কিছুই করি নাই, বা তোর সাথে তো আমার এরকম কিছুই হয় নাই। তুই ওই ছেলের সাথে রিলেশন করলি, ছেলে ভালো না, ছেলে খারাপ, এবং ছেলে খারাপ এটা সবাই জানে, এই এলাকার সব মানুষ জানে যে ছেলে খারাপ বাজে। এটা জানার পরেও তুই ছেলের সাথে রিলেশন করলি, তো করে কি তুই কাজটা ভালো করছিস? এবং এই পর্যায়ে এসে বিষয়টা এভাবে তুই আমার উপর দোষ ছাপাই দিলি। এখন সবাই আমাকে খারাপ বলে, সবাই বলে আমি নাকি তোকে আমার বাড়ি থেকে টেকনিক্যালি বিদায় করছি, কারণ তুই আমাদের বাড়িতে থাকিস, খাওয়া দাওয়া করিস, এই জন্য। তুমি তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে যে আপনিই তো বিদায় করছেন, কারণ আমি আপনাকে পছন্দ করি, এই জন্য আপনি আমার বিদায় করছেন। এটা বলার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে কোন কথার মাঝে কোন কথা বলে দিল। আমি বললাম যে তুই আমারে পছন্দ করিস, আমি এই জন্য তোরে বিদায় করছি, মানে এই কথার মানে তো আমি বুঝলাম না, তুই এটা আমাকে কী বললি? আমাকে বলতেছে তাই তো, আমি আপনাকে পছন্দ করি এবং আপনাকে পছন্দ করার কারণেই আপনি আমাকে খুব কৌশলে ওই পরিবার থেকে বিদায় করে দিয়েছেন। আমি তখন বললাম তুই আমারে পছন্দ করিস কই? তুই তো আমাকে কখনো বলিস নেই আমাকে তুই পছন্দ করিস, এটা কি কোনোদিন আমাকে বলেছিলি? ও আমাকে বলে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে সবসময় বোনের নজরে দেখেছেন। আমি যে আপনাকে ভালোবাসি বা আমি যে আপনার ঘরের বউ হতে চাই, এরকম কোনো সুযোগ কিন্তু আপনি আমাকে দেন নাই। আপনি সবসময় আমাকে শাসনের মধ্যে রাখছেন, আমার সাথে খারাপ ব্যবহার করছেন। একটা পর্যায়ে আপনি কি হিট দেওয়ার জন্য, মানে আপনি মনে যাতে কষ্ট পান, আঘাত পান, এবং এই জন্য আমি তখন ওই খারাপ ছেলের সাথে সম্পর্কে জড়াইছি শুধুমাত্র আপনাকে হিট দেওয়ার জন্য, এবং আপনার জন্য হিট খেয়ে আমার সাথে রিলেশন করতে শুরু করেন। আমি তখন বলি তুই আমাকে দেখানোর জন্য, আমাকে হিট দেওয়ার জন্য এরকম একটা ছেলের সাথে সম্পর্ক করলি যে কিনা রাতের বেলায় চিন্তাই করে, ডাকাতি করে, মানুষের পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যায়, এবং নেশাগ্রস্ত এরকম একটা ছেলেকে তুই ভালোবাসলি? ও আমাকে বলে আমি ওকে কখনোই ভালোবাসিনি, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছিলাম যে আমি ওই ছেলের সাথে রিলেশনে আসি যাতে আপনি রেগে মেগে আমাকে আপনার জীবনে নিয়ে আসেন, বাট আপনি তো আমাকে ভালোই বাসেন নাই। সো আমি আর কী বলবো, আপনি তো আমাকে ভালোবাসতেন তাহলে অন্য কোনো ছেলের সাথে রিলেশনে গিয়েছি এটা জানলেই তো আপনি জ্বলে পড়ে ছাড়খার হয়ে যেতেন, কই আপনি তো এটা হন নাই। আমি তখন বললাম দেখ তনু, আমি আসলে কোনোদিনই বিষয়টা এভাবে চিন্তা করি নাই, তোর কথা সত্য যে ভালোবাসি নেই বললে এটা বললে ভুল হবে, বোন হিসাবে যতটুকু ভালোবাসা দরকার আমি তোকে ততটুকুই ভালোবেসেছি। তো এরপরে বাকিটা যেটা তুই আমার কাছ থেকে আশা করেছিলি এটা তুই আমাকে বলা দরকার ছিল, এবং সরাসরি বললে অবশ্যই হইতো। আমাকে বলা আজকে তো সরাসরি বললাম, আজকে থেকে কিছু একটা হবে। তো আমি তখন ওরে বললাম দেখ ভালোবাসা তো অনুভবের বিষয়, ভালোবাসা মুখের কথা না, এবং ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না, যে যাকে ভালোবাসে সেটা অনুভবে বুঝে নিতে হয়। তো ঠিক আছে আমি থাকি এবং দেখি যে তুই আমাকে কতটুকু ভালোবাসতে পারিস, যদি ভালোবাসা দিয়ে আমার মন জয় করতে পারিস তাহলে আমি তোকে ভালোবাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে, তুই খালামাকে বলে দে যে তুই এটা মিথ্যে বলেছিস এবং আমি তোকে ওরকম করে টেকনিক্যালি বিদায় করি নাই, তো এটা খালামাকে বুঝিয়ে দে। ও আমাকে বলে বলতে পারি একসাথে যদি আপনি আমাকে ভালোবাসেন। যাই হোক এরপর ওর সাথে আমার খুব বেশি কথা হইলো না, ওখানে এটা সমাপ্ত হলো। এরপর থেকে অলওয়েজ আমাকে এদিকে ওইদিকে বিভিন্ন দিকে ঘুরতে নিয়ে যাইতো।
এই জায়গায় বিশেষ করে নোয়াখালীর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, বিশেষ করে চর এলাকাগুলো বেশি সুন্দর। যারা নোয়াখালীতে গিয়েছে শুধুমাত্র তারাই বুঝবে, অসম্ভব সুন্দর প্রকৃতির নীলাভূমি নোয়াখালীর জায়গাগুলোর মধ্যে। তো ওর সাথে এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটাতে কাটাতে মনের অজান্তেই কেমন করে জানি আমার তনুকে ভালো লাগতে শুরু করে। তনু দেখতে খুব বেশি সুন্দর ছিল না, মানে শ্যামবরণ ছিল এবং শরীরের স্বাস্থ্যের গঠন অনেক ভালো ছিল এবং চেহারার মধ্যে অনেক বেশি মায়া ছিল, এক দেখে অনেক ভালো লাগতো। তো যাই হোক, আস্তে আস্তে করে নোয়াখালীতে থাকতে থাকতে একটা পর্যায়ে তনুর সাথে আমার রিলেশন হয়ে যায় এবং রিলেশনটাও অনেক ডিপ হয়ে যায়। মানে ডিপ বলতে এরকম, আমি তনুকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। আমার খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছুই যেন তনুর মাঝে ডুবে গেছে। আমি নোয়াখালীতে বেশ কয়েকদিন থাকি, রিলেশন হওয়ার পরে আমি নোয়াখালীতে ব্যাক করে আবার পুনরায় চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রামে আসার পরেও ওই মুহূর্তটা পর্যন্ত কিন্তু আমি তনুকে ভুলতে পারতেছি না। আমি অলওয়েজই তার সাথে ফোনে কথা বলি এবং সবসময় ফোনে কথা বলি, প্রায় 24 ঘন্টায় ওর সাথে আমার ফোনে আলাপ আলোচনা হয়, এরকম করে সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। এইভাবে যেতে যেতে আমি তখন এইচএসসি পরীক্ষা দিয়ে পেলি মাদ্রাসা থেকে আইএ পাস করার পরে আমি তখন পুনরায় আবারও মাদ্রাসা লাইনে ভর্তি হই, টাইটেল করব। ওইখানে ভর্তি হওয়ার পরে ওই সময়ের ভিতরে হঠাৎ করে খালাম্মা সিদ্ধান্ত নিল যে তনুকে বিয়ে দিয়ে দিবে। এটা আসলে আমার খালাম্মার কোনো প্ল্যানিং ছিল কিনা আমি জানি না, বাট খালাম্মা হঠাৎ করে আমার আম্মুকে বললো যে তনুর তো বয়স হয়েছে, বা চিটংয়ে থাকতে তো পড়াশোনা করছে, এখন তার পড়াশোনাও করে না, নোয়াখালীতে খারাপ ছেলের অভাব নেই, আমরা চর এলাকায় থাকি, কোন সময় কোন ছেলে নজরে পড়ে, কে আবার ঘর থেকে উঠে নিয়ে যায়, এরকম অনেক মেয়েকে বাসা থেকে উঠে নিয়ে যায়, তা আমরা তনুকে বিয়ে দিয়ে দিব, এই কথা বললো। এবং খালাম্মা তখন আমাকে বললো, দেখ তো চট্টগ্রামের দিকে ভালো ছেলে পাওয়া যায় কি না, তোর খালাম্মা বলতেছে তনুকে বিয়ে দিয়ে দিবে। এটা শোনার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে যে আল্লাহ, এটা কী ধরনের কথা, আমি ওকে ভালোবাসি এবং ওই সময়ের ভিতরে আমি যখন বিয়ে করব এরকম কথা কিন্তু আমি জীবনেও বলতে পারবো না আমার পরিবারে বলতে পারবো না। এই কারণে, কারণ আমার বাবা যদি এটা জানতে পারে, এবং বাবা আমার খালাম্মাকে, মানে আমার ওই খালাম্মাকে, তনুর আম্মাকে খুব বেশি একটা পছন্দ করে না। আমার বাবা কেন পছন্দ করেন এটা আমি জানি না, কিন্তু বাবা সবসময় নাকি মাকে বলে আমার ওই খালাম্মা দুর্চরিত্রা, মানে আমার খালাম্মার ক্যারেক্টারের সমস্যা আছে, খালাম্মা খুব একটা ভালো না। আমার খালাম্মা নাকি আমার আব্বু আম্মুকে বিয়ে করার পরেও আব্বুর সাথে বিভিন্নভাবে সম্পর্কে জড়াইতে চাইছে, আব্বুকে অনেকভাবে আব্বুর সাথে মিশার জন্য ট্রাই করছে, এরকম অনেকগুলো কথা আমার আব্বু আমাকেও বলে এবং আমার আম্মুকেও বলে। তো তোর খালাম্মা ভালো না, তোর খালাম্মার কাছ থেকে সবসময় দূরে থাকবে, এগুলো আব্বু বলতো। তো এখন যদি আমি আমার আব্বুকে বলি বা আমার আম্মুকে বলি যে আমি তনুকে পছন্দ করি, আমি তনুকে বিয়ে করতে চাই, তাহলে তো এটা আমার পরিবার কোনো অবস্থায় মেনে নেবে না। তাহলে কি করব, খুব টেনশনে পড়ে যায় ওই সময়। এবং তনুরও বিয়ের করে আসতেছে, বিয়ে হয়ে যাবে। এক পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে আমার খালাম্মাকে বিষয়টা জানিয়ে দিই যে খালাম্মা, আমি তো তনুকে এমনি এমনি পছন্দ করি, আমি কি বিয়ে করতে চাই, আপনি কি বলেন? খালাম্মা আমার কথা শোনার পরে বলল, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আমার মেয়ে যদি আমার বোনের কাছে থাকে তাহলে তো আমার অনেক ভালোই লাগবে, আমার খারাপ লাগবে না। আমার মেয়ে আমার বোনের কাছে থাকা মানেই তো আমি শান্তি, আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমার মেয়ে যদি আমার বোনের কাছে থাকে আমি পরম শান্তি আল্লাহর কাছে। তা আমি তোর কাছে বিয়ে দিতে রাজি আছি, এখন তোর বাবা তোর মা তারা রাজি হবে কি না এটা দেখার বিষয়। একটা কাজ কর, তোর আব্বা তো শুনলাম সামনের মাসে নাকি দেশে আসবে, আসলে তোর আব্বাকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা, এরপরে তোর আব্বুর সাথে বসে আমরা একটা দিন তারিখ ঠিক করব এবং এরপর আমরা তনুকে আনুষ্ঠানিকভাবে তোর হাতে তুলে দিব। খালাম্মা বরাবর মতো খুব সুন্দর করে রাজি হয়ে গেল এবং খালাম্মা রাজি হওয়ার পরে আমি খালাম্মার কথা শুনলাম এবং এরপরে মাসে আব্বু তখন দুবাই থেকে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে আমার বিয়ে নিয়ে কিন্তু আব্বু কোনো কথা বলে না, কারণ হচ্ছে আমার বয়স কম, আমি পড়াশোনা করতেছি এবং পড়াশোনা শেষ করার পরে চাকরি বাকরি করবো, দেন তারপরে বিয়ে করব। সো এই সময় তো আসলে বিয়ে শাদীর কথা আমার আব্বু বলবেই না। আব্বু বাড়িতে আসার পরে 15-16 দিন কেটে গেল, আমি কোনোভাবেই আমার আব্বাকে বলতে পারলাম না, মানে আব্বাকে এটা বলার মতো সাহস আমার হইল না। খালাম্মা আমাকে সবসময় ফোন করে বলে, কী রে বাবুল, তুই কি বলছিস তোর আব্বুকে? আমি বলি, খালাম্মা আমি তো এটা বলতে পারতেছি না এবং কেন যে বলতে পারি না এটা আমি নিজেও জানি না। অনেক সময় প্ল্যানিং করে যাই আব্বুকে গিয়ে বলবো, আব্বুকে সরাসরি জানাবো, কিন্তু আব্বুর সামনে গেলে না আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাই, আমার মুখ থেকে আর কোনো কথা বের হয় না, মানে আমি সিরিয়াসলি আব্বুকে অনেক ভয় পাই, এরকম করে বলি। খালাম্মা তখন বলে, তাইলে তো তোর আব্বুর ছুটিও শেষ হয়ে যাইতেছে, এখন কি করবি? তাহলে আমি তনুকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। পরে আমি খালাম্মার কাছে কান্নাকাটি করে বললাম যে খালাম্মা, আপনি তো আমার মায়ের মতোই, আপনি তো আমার মা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার আব্বাকে একটু বুঝিয়ে বলেন, আপনি বললে আমার আব্বা শুনবে। খালাম্মা বলে, আমাকেই বলতে হবে? আমি বললাম, হ্যাঁ আপনিই বলেন। এবার খালাম্মা আমার আব্বাকে মনে হয় ফোনের মাধ্যমে বলল এবং বলার পরেই আমার আব্বা একদিন আমাকে ডাইকা আমাদের বাসার ছাদের উপর আমাকে ডেকে নিল। গ্রামের এলাকা, বাড়ির ছাদের উপরে ডেকে নিয়ে আমাকে বলতেছে যে বাবুল, আমি তোকে একটা কথা বলি, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর খালাম্মা আমাকে ফোন করে বললো তোর নাকি তনুর সাথে একটা সম্পর্ক আছে,
তুই তনুকে ভালোবাসিস এবং তনুর অন্য কোথাও বিয়ে হতে তুই দিচ্ছিস না। তুই নোয়াখালীতে অনেক ঝামেলা করতেছিস, অনেক ভালো ভালো বিয়ের প্রপোজাল আসছে এবং সেই প্রপোজালগুলো নাকি তুই ভেঙে দিচ্ছিস। আসলে কিন্তু আমার আব্বা যে কথাগুলো বলতেছে এইগুলো কিন্তু আমি করি নাই, বাট এরপর আব্বু বলতেছে এটা তো সত্যি যে আমি তনুকে পছন্দ করি এবং বিয়ে করতে চাই। এই নিরিখে আমি তখন আর কিছু বললাম না, মানে এক কথা মেনে নিলাম যে ঠিক আছে। এখন এইটা মেনে নেওয়ার পরেই এই কথা যখন আমি আমার আব্বু আমাকে বলার পরে আব্বু আমাকে বলে যে দেখ তোর খালামণি কিন্তু মানুষ হিসেবে ভালো না, তোর মাও নোয়াখালীর মানুষ, তোর খালাম্মা নোয়াখালীর মানুষ, নোয়াখালীর মানুষ কিন্তু অনেক ডিয়ারিং হয়। তো তোর মাকে আমি ভালোবাসা দিয়ে মোটামুটি ঠিক করতে পারলেও তোর খালাম্মা কিন্তু ঠিক হয় নাই, এবং তোর খালাম্মা কিন্তু মানুষ হিসেবে ভালো না, ওর সাথে কোনো সম্পর্কে জড়াইস না। যদি কোনো সম্পর্কে তুই জড়িয়ে যাস তাহলে কিন্তু তোর জীবনের 12টা বেঁচে যাবে, তুই কিন্তু বাবা সাবধানে থাকবি। এই কথা আমাকে আমার আব্বু বললো। বলার পরে আমি বললাম যে আব্বু খালাম্মা কী বলছে আপনাকে? বলে যে খালাম্মা বললো এমনি নাকি তুই নাকি তনুরে পছন্দ করিস, তা পছন্দ করিস বা না করিস এটা পরের কথা, কিন্তু কোনোদিনও এই সম্পর্কে জড়াইস না। মানে আমি আব্বাকে বলার আগেই আব্বু উল্টা আমাকে বুঝাই দিতেছে, মানে আমাকে উল্টা বলে দিতেছে যাতে তনুর সাথে আমি কোনো সম্পর্কে না যাই, মানে সম্পর্ক থাকলেও যেন এই বিষয়ে সামনের দিকে আমি অগ্রসর না হই। এবার কথা শুনে নিচে আসলাম, আসার পরে মনটা তখন প্রচণ্ড খারাপ, মানে অনেক খারাপ হয়ে আছে যেটা কি হইলো, মানে কি করব। না আব্বু তো আমার কথা রাজি হয় না। এভাবে 3-4 দিন পরে খালাম্মা এবার সিদ্ধান্ত নিলে যে তনুকে বিয়ে দিয়ে দিবে, তনুকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে এবং তনুর ভালো ভালো বিয়ের ঘর আসতেছে। আমার আব্বা যেহেতু রাজি হয় না আমার কাছে তনুকে বিয়ে দেবে না। তার কয়েকদিন পর আমি তখন নোয়াখালীতে পুনরায় আবারও গেলাম, গিয়ে খালাম্মার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করলাম যে খালাম্মা আমি কিন্তু তনুকে ছাড়া বাঁচবো না, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। এখন আপনি যদি তনুকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো, এটা ওইটা বলে খালাম্মাকে তখন ভয় দেখাচ্ছিলাম। ভয় দেখার এক পর্যায়ে খালাম্মা তখন বলে কোপালে যা আছে তাই হবে, তুই তনুকে বিয়ে করে ফেল, এরপরে দেখে যাক কী হয়। তুই বিয়ে করতে আমার বাড়িতে থাক, তোর বাবা কেমনে রাজি না হয়, তোর বাবা কেমনে কী করে এটা আমি পরে দেখব। এই কথা বলার পরেই আমি তখন আমার খালাম্মার কথা মতো তনুকে আমি আমার খালাম্মার বাড়িতে বিয়ে করে ফেলি এবং খালাম্মা কাজী ডাকে, উকিল ডাকে, ডেকে কোর্ট কাবিনের মাধ্যমে আমার তখন তনুর সাথে বিয়ে হয়। বিয়ে হবার পরে প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে আমি আর তনু একই ঘরে থাকি, একসাথেই থাকি, আমি বাড়িতে যাই না। সপ্তাহখানিক পরে আমার আব্বু আমাকে কল দিয়ে বলতেছে কিরে বাবুল আমি তো ছুটিতে আসছি, আমার তো ছুটিও প্রায় শেষ, ভাবতেছি সবাই মিলে একটু কক্সবাজার বা কোথাও থেকে ঘুরে আসবো, এখন তুই তোর খালাম্মার বাড়িতে গিয়ে এভাবে পড়ে আছিস, তুই আসতেছিস না কেন? আমি একথা আমার আব্বু বলতেছে, বাট ফোনটা তখন লাউড স্পিকার আমার হাতে ছিল। আমার খালাম্মা তখন ফোনটা টান দিয়ে নেয় আমার আব্বুর হাত থেকে টান দিয়ে নিয়ে বলতেছে ও গেলে তোর বউকে নিয়ে যাবে, আপনি কি ওর বউকে মানবেন? তো আমার আব্বু বলতেছে বউ মানে কিসের বউ, এটা তুমি কি বলতেছো? পরে বলে কেন কি বলতেছি, মানে আমি তো ঠিকই বলতেছি, ও তো বিয়ে করছে। বলে কাকে? আমার খালামণি তখন বলে তনুকে। আমার আব্বা তখন একটা চিৎকার দিয়ে বলতেছে এটা কী ধরনের কথা বললে, ও তনুকে বিয়ে করছে, মানে এটা কী ধরনের কথা? আমার খালামণি বলে হ্যাঁ বিয়ে করছে, ও আইসা কেমনে এলাকার পোলাপাইন দিয়ে তনুরে বাড়ি থেকে ভাগায় নিয়ে গেছে এবং ভাগায় নিয়ে তনুরে বিয়ে করে ফেলছে। বিয়ে করে বলতেছে তারা নাকি কোথায় চলে যাবে। এখন আপনিও মেনে নেন না, আমিও মেনে নিই না, যদি ভাইগা চলে যায় আমার মেয়ের জীবনটাও নষ্ট, ছেলের জীবনটাও নষ্ট। এই চিন্তা ভাবনা করে আমি তখন এই দুইটাকে কানে ধরে বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে এনে মারছি। মাইরা আর কী করবো, আজকে 1 সপ্তাহ ধরে দুজন একসাথেই আছে। মানে খালাম্মা যেরকমভাবে বললো এরকমভাবে আসলে কিছুই না। তো আমার আব্বাকে এটা বলা, আমার আব্বা বলে যে ঠিক আছে ও যেহেতু এরকম একটা কাজ করেই ফেলছে তাহলে আজকে থেকে আমার ছেলে না, ও আমার ছেলে না। এবং আমার 4টা ছেলে ছিল, আমার এখন 3টা ছেলে আছে। আমার এক ছেলে মারা গেছে, আমি মন কেটে বুঝাবো আমার এই ছেলে মারা গেছে এবং এই ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই কথা বলে আব্বু তখন ফোন কাটার পরে আমিও তখন কান্নাকাটি করতেছি। না আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, কিন্তু অনেক ভালোবাসি। আব্বু আমার সাথে রাগ করে আব্বু এরকম একটা কথা বললো, আমাকে ছেলের খাতা থেকে ডিলিট করে দিল। খুব খারাপ লাগতেছে, কান্নাকাটি করলাম। খালাম্মা তখন করলো কি, এর 2 দিন পরে আমাদের বাড়িতে গেছে, মানে চিটংয়ে গেছে। আমি আর তনু তখন ওইখানে, মানে ওদের গ্রামে। খালাম্মা যাওয়ার পরে আমার আব্বা খালাম্মাকে চরম লেভেলে নাকি অপমান করছে, মানে এত পরিমাণের অপমান করছে বলার মতো না। খালাম্মা তখন কান্নাকাটি করে মানে নোয়াখালী থেকে পরে ফিরে আসছে। নোয়াখালী দিয়ে ফিরে এসে খালাম্মা প্রচণ্ড রকমের কান্নাকাটি করছে, মানে অনেক কান্নাকাটি করছে এবং আমাকে বলতেছে যে আমি আমার মেয়েকে বিয়ে দিছি যা হবার তা হয়েছে, আমি আমার মেয়েকে আরও এক জায়গায় বিয়ে দেবো, তুই আমার বাড়ি থেকে চলে যা, তুই আমার বাড়িতে থাকিস না। তোর গায়ে তোর বাবার রক্ত, তোর বাবা আমাকে অনেক মানুষের সামনে অপমান করছে, আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। আমি এরকম একটা বদমাইশের ছেলের কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। বিয়ে দিয়ে দিছি ঠিক আছে, বাট এখন আমি মেয়েকে নিয়ে আসবো। তখন আমার খালু বোঝায়, খালু বলে যে তুমি কি এটা ছেলে গেলা পাইছো, ফাইজলামি পাইছো, তোমার মন চাইছে তুমি তখন বিয়ে দিয়ে দিলা, বিয়ে পড়াই দিলা, এখন তুমি আবার বলো বিয়ে দিবা না, সম্পর্ক ভেঙে দিবা, এটা কী ধরনের কথা বলতেছো? তোমার মতো গাঁজাঘুরি কথাবার্তা এগুলো বইলো না, এসব বন্ধ করো।
এই কথা বলে তখন আমার খালাম্মাকে কোনোভাবে খালু সমাধা করলো, খালু থামলো। তার 2 দিন পরে আমার আব্বা তখন ইমিডিয়েটলি টিকিট কেটে পুনরায় আবারও মানে দুবাইতে চলে গেছে। আব্বু দুবাইতে চলে গেছে। দুবাইতে চলে যাওয়ার পরে আমার প্রায় 15 দিন পরে আমার খালামণি তখন পুনরায় আবারও আমাকে নিয়ে আর তনুকে নিয়ে তখন চট্টগ্রামে আসছে। এবং রাতের বেলায় রাত প্রায় 1টার দিকে আমরা ঘরে ঢুকি, কারণ আশেপাশে মানুষ দেখে ফেললে আমার আব্বুর কাছে বলে দিতে পারে, কারণ অনেকের সাথে আমার আব্বুর যোগাযোগ হয়, ফোনে কথাবার্তা হয়, আব্বুর কাছে বলে দিবে। এই ভয়ে মধ্যরাতে আমার খালাম্মা তখন আমাকে নিয়ে আর তনুকে নিয়ে আমাদের বাড়িতে ঢুকলো। ঢুকার পর আম্মুর কাছে গিয়ে বললো যে, বোন রে, আমরা তো একই রক্ত, তোর গায়ে আমার রক্ত, আমার গায়েও তোর রক্ত, আমরা তো একই বোন। এখন আমার ছেলে যে মানে তোর ছেলে যে অন্যায় করছে বা যাই করছে, আমার মেয়েও যেটা করছে, এখন এটার তো একটা সমাধায় যেতে হবে। এটা তো এইভাবে হলে হবে না। এখন সমাধা কী করা যায়, তুই কী করতে চাস, সমাধা কী করবো? আমার আম্মা তখন খালামণিকে বললো। খালামণি তখন বললো যে, তুই একটা কাজ কর, এখন কিভাবে কী করা যায় ওর একটা ভালো অবস্থানের মধ্যে দিয়ে দিই আমরা, এভাবে থেকে তো ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর পড়াশোনাও বন্ধ। আমার কথা বলতেছে যে বাবুলের পড়াশোনাও বন্ধ, তাহলে নিলে বিদেশে পাঠিয়ে দে। খালাম্মা বললো। আমার আম্মা বলে, ঠিক আছে বিদেশে পাঠিয়ে দিব, কিন্তু এখানে থাকা অবস্থায় কিন্তু কিছুই করা যাবে না, কারণ ওর বাবার কাছে যে কোনো সময় খবর চলে যাবে, এবং ওর বাবার কাছে খবর গেলে অনেক সমস্যা হতে পারে, অনেক ঝামেলা হতে পারে। তুই একটা কাজ করতে ওর নিয়ে নোয়াখালীতেই চলে যা, এরপর আমি দেখি ওর সাথে ফোনে যোগাযোগ করে কী করা যায়। সকালে সূর্য ওঠার আগে আমি, খালামণি, তনু তখন আবার আমাদের বাসা থেকে একরকম পালিয়ে নোয়াখালীতে চলে আসি। আসার পরে ফোনের মাধ্যমে আম্মুর সাথে যোগাযোগ হয়। আম্মু তখন কথাবার্তা বলে, আম্মু তখন আমার এক মামার সাথে, দুঃসম্পর্কের মামা, যাকে আমার খালামণিও চেনে, ওই মামার সাথে তখন যোগাযোগ করে। মামা তখন বলে যে, মিডল ইস্টে ছেলেটারা পাঠাইয়েন না, কারণ মিডল ইস্টের অবস্থা খুব একটা ভালো না, মিডল ইস্টে গেলে ওরকম টাকা পয়সা ইনকাম করা যায় না, অবস্থা খুব খারাপ। একটা কাজ করেন, ইউরোপের দিকে পাঠিয়ে দেন, কারণ ইউরোপের দিকে মোটামুটি ইনকাম ভালো আছে এবং ওখানে সিটিজেন হওয়া যায়। এই কথা বলে ওই মামা তখন আমার আম্মাকে প্রস্তাব করলো যে ওরে আমরা ইতালিতে পাঠাই দিই। ইতালির কথা তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইতালিতে পাঠাবে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, ভালো কথা, ইতালি পাঠিয়ে দিলে দেন, আমি ইতালি চলে যাব, যেহেতু এরকমভাবে থাকতে পারতেছি না, ইতালি চলে যাব। তো এরকম করে আমার আম্মু তখন টাকা জমাইতে আছে, আমার খালামণিও টাকা দিচ্ছে। এটাও কিন্তু সত্যি যে আমার খালামণিও টাকা দিচ্ছে, শুধু যে আমার আম্মু দিচ্ছে তাও কিন্তু না, খালামণিও খুব কষ্ট করে টাকা ম্যানেজ করছে, এবং টাকা ম্যানেজ করে খালামণিও টাকা দিছে। মা এবং খালামণির দুজনের টাকায় আলহামদুলিল্লাহ আমার ভিসাটা মোটামুটি প্রসেসিং হয়, এবং একটা পর্যায়ে আমার ভিসা লাগে। এবং ভিসা লাগার পর আমি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়া থেকে আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে এসে বাংলাদেশ থেকে ডিরেক্টলি ভিসায়, মানে ওয়ার্কার ভিসায় আমি তখন ইতালিতে যাই। এবং ইতালিতে যাওয়ার পরে তনু তখন কিন্তু ওর আম্মুর কাছেই থাকে। আমার আব্বু বিষয়টা জেনে যায়। আমি ইতালিতে যাওয়ার প্রায় মাসখানেক পরে আব্বু জানে যে আমি ইতালিতে গেছি, এবং আমার আম্মু এবং আমার খালামণি, মানে আমার শাশুড়ি, দুজনে মিলে টাকা পয়সা জোগাড় করে আমাকে ইতালিতে পাঠিয়ে দিছে। এটা জানতে পারা আমার আব্বা ডিরেক্টলি আমার আম্মাকে ফোন করে বলে যে, দেখ, আমি তোরা আমার কসম দিলাম, যদি কোনো দিন তুই তোর বোনের মেয়েকে আমার পরিবারে নিয়ে আসিস বা আমার পরিবারে আনিস, তাহলে তোকে আমি বললাম যে আমি তোকে তালাক করব। যদি তুই কোনো দিনও তোর বোনের মেয়েকে আমার পরিবারে নিয়ে আসিস, আর যদি কোনো দিনও তুই বাবুলকে আমার ঘরে এক গ্লাস পানি খেতে দেস, বাবুল আমার সন্তান না, এবং ওকে আমি ত্যায্য করছি, ও আমার ত্যায্য পুত্র, আমার 3টা ছেলে আছে, আমার 3টা ছেলে ভালো। এবং এমনভাবে মাকে আমার আব্বু কসম দিয়ে দিল। আমার মা তখন একদম জায়গার ভিতরে চুপ হয়ে গেল, কান্নাকাটি করতে শুরু করলো। আমাকেও ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে যে তোর আব্বু এরকম করে কথা বললো, আমার তো খুব খারাপ লাগছে, এইভাবে একটা বাবা কী করে বলতে পারে। আমি তখন বললাম যে মা, তুমি মন খারাপ করো না, এবং বাবার কথায় কোনো কিছু যায় আসে না, বাবা যেটা বলার বলছে, বাবার দায় সারা কথাবার্তা বলছে, এটা বাদ দাও, আমি ইতালিতে আসি, আমি ইতালিতে থাকি, এই নিয়ে তোমার কথার প্রয়োজন নেই। পরে আর তনু আমাদের বাড়িতে গেলই না। তনু তখন ওর আম্মুর সাথে ওইখানেই থাকলো। আমি ইতালিতে প্রায় 2 বছরের মাথায় তখন হঠাৎ করে তনুর আব্বু মারা গেছে। এবং তনুর আব্বু মারা যাওয়ার পরে আমার মা আব্বুকে জিজ্ঞেস করছিল যে তনুর আব্বু তো মারা গেছে, শত হলে তো আমার ছোটো বোনের জামাই, আমি একটু যাই দেখে আসি। আমার বাবা ডিরেক্টলি বলছে যে না, তুই এই বাড়িতে যাবেই না, মারা গেছে, মাটি দিয়ে দিবে, তুই এই বাড়িতে যাইস না। আমার মা আমার ওই শ্বশুরকে দেখার জন্য, মানে তনুর আব্বুকে দেখার জন্য নোয়াখালীতে যায় নাই। এটা আমার বিষয়টা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে, মানে অনেক খারাপ লাগছে আমার, যে যত যাই হোক একটা মানুষ মরে গেছে। আর তনুকে বিয়ে করার পিছনে কিন্তু তনুর আব্বার কিন্তু কোনো, মানে উনি কিন্তু কোনো কিছু করেন। উনি সবসময় বলতো যে না, যেহেতু বাবুলের বাবা আছে, অ্যান্ড বাবুলের বাবার সাথে আলোচনা করা ছাড়া এভাবে বিয়ে দিও না। সবসময় আমার খালামণিকে বলতো যে না, এভাবে বিয়ে দেওয়ার প্রয়োজন নাই, ওরকম করে বুঝাইতো। তারপরে খালামণি তার মতো করে বিয়ে দিয়ে দিল, কারো কথা তেমন শুনলো না, কারো কথা মানলো না, খালামণি বিয়ে দিয়ে দিল, বা আমাদের বিয়ে হয়ে গেছে। এরপরে আমি তখন ইতালিতে পড়ে আছি। তাই আমার তখন, যেহেতু আমি ইসলামিক লাইনে পড়াশোনা করেছি, আমার কিন্তু তখন থেকে মুখ ভর্তি দাড়ি ছিল, পাঞ্জাবি পরতাম, এবং আমার চেহারাটা অনেক সুন্দর ছিল, মানে গোলগাল চেহারা ছিল। তো ওইখানে যাওয়ার পরে ওইখানে কিন্তু তেমন কোনো মসজিদ নাই, মানে মোটামুটিভাবে কোনো মসজিদ নাই, তেমন কোনো আজানও হয় না।
তা একটা ছোটোখাটো মসজিদ, আমি তখন একটা ছোটোখাটো মসজিদ ওখানে ছিল যেখানে মানুষ নামাজ পড়তো আর কি, নামাজের ব্যবস্থা ছিল। তা আমি তখন ওই মসজিদে গিয়ে মাঝে মাঝে কাজ করতাম, সাফ সাফাইয়ের কাজ করতাম, পরিষ্কার করতাম, এটা ওইটা করতাম, মানে অনেকভাবে আমি মসজিদে কাজ করতাম আর কি। ওইটা আমার মসজিদের ডিউটি ছিল না, ডিউটি বাইরেই ছিল, কিন্তু আমি মসজিদে কাজ করতাম। এরকম করে অনেকদিন কাজ করার পরে হঠাৎ করে একজন ফ্রান্সের নাগরিক উনি আমাকে দেখে যে মসজিদে আমি কাজ করতেছি বা মসজিদ পরিষ্কার করে, আমি মসজিদের কেউ না, বা মাঝে মাঝে আমি নামাজ পড়াই, এবং নামাজ যে আমি পড়াই অনেক সুন্দর করে সূরা কেরা দিয়ে অনেক সাজুগুজু করে সুন্দর করে নামাজ পড়াই। এবং মানে আমার যেহেতু আমি ইসলামিক লাইনে পড়াশোনা করেছি, আমার মানে শব্দগুলো অনেক ক্লিয়ার হয়, মানে কণ্ঠটা অনেক সুন্দর ছিল, দেখতেও ভালো ছিলাম। তো ফ্রান্সের ওই নাগরিকটা তখন আমার সাথে খুব মিশে যায়, মানে অ্যাজ একজন মুসলিম ছেলে হিসাবে আমার সাথে উনি খুব ভালো সম্পর্ক তৈরি করে, আমার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করে, আমার বাবা মা সম্বন্ধে জিজ্ঞেস করে, মানে খুব গুড একটা সম্পর্ক, মানে মধুর একটা সম্পর্ক আমার সাথে তৈরি করে। এভাবে প্রায় 6-7 মাসের মতো ওর সাথে আমার একটা সম্পর্ক হয়। ও আমার বাসায়ও আসে এবং ও খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতো, মানে আমি তো পারি বাট আমার চেয়েও আরও মধুর করেও কোরআন তেলাওয়াত করে, খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এবং ওর কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড এরকম করতে করতে ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। সে অনেক বয়স্ক লোক ছিল, দাঁড়িয়ে ছিল, যথেষ্ট বয়স্ক হবে, তারপর তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। হওয়ার পরে সে আমাকে হঠাৎ করে প্রস্তাব করলো যে তার 2টা মেয়ে, এবং উনি ফ্রান্সের নাগরিক, ইতালিতে থাকে, তার কারণ হচ্ছে তার 2টা মেয়েকে তিনি ইতালিতে বিয়ে দিয়েছে, এবং মানে বিয়ে দিয়েছে ইতালির ওই মেয়েগুলো অনেক টাকা পয়সার মালিক, তাদেরও টাকা পয়সার অভাব নাই, অডাল টাকার মালিক। এখন তিনি বলতেছে যে তিনার অনেক টাকা পয়সা আছে, বাট ওই টাকা পয়সা তিনি কী করবে, তিনি বাংলাদেশে নাকি আরও 6-7টা মসজিদ তৈরি করছে, ইন্ডিয়াতে অনেকগুলো মসজিদ তৈরি করছে, পাকিস্তানে মসজিদ তৈরি করছে। তা আমাকে হঠাৎ করে বলতেছে যে আমি তোদের দেশে একটা মসজিদ তৈরি করতে চাই, এবং যদি জায়গা কিনতে হয় আমি জায়গাও কিনবো, কিনে তোর মাধ্যমে আমি অনেক সুন্দর করে একটা মসজিদ দিতে চাই, আমাকে এটা বললো। তাই আমি ওরে ইংলিশেই বললাম যে দেখ, তুই আমাকে এগুলো বলে তো কোনো লাভ নাই, আমার দেশের তুই আমাকে টাকা দিবি, এখন আমি যদি মসজিদ না বানাই এবং যদি আমি মসজিদ না পাই, এত টাকা খেয়ে ফেলি, তখন কী করবি? আমাকে বলে যে না, তোর প্রতি আমার বিশ্বাস আছে, আমি অনেক দিন ধরে তোকে অবজার্ভ করতেছি, তুই যথেষ্ট পরিমাণের দিনদার ভালো একজন ছেলে, নামাজ পড়িস, এবং তোকে দেখলে আমার কাছে মনে হয় যেন তুই একজন আল্লাহর ওলি, এত সুন্দর তোর চেহারা, তুই সব কিছু মিলিয়ে তোকে আমার ভালো লাগছে, এবং আমি জানি যে তুই আমার সাথে বেইমানি বা প্রতারণা করবি না, আমি তোর মাধ্যমে বাংলাদেশে একটা মসজিদ নির্মাণ করতে চাই, তুই আমাকে সুযোগটা করে দে। এই কথা বলেও আমার কাছে খুব ছোট হয়ে যায়, মানে বিনয় করে বলতেছে। তো এইভাবে বলার পরে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুই যেরকম করে বলতেছিস, আমি ঠিক আছে দেখি কী করা যায়। তো সর্বপ্রথম এই বিষয়টা আমি আমার আম্মুকে জানাই, চিটংয়ে ফোন করে আম্মুকে বলে যে মা, এমন ঘটনা, ফ্রান্সের একজন নাগরিক তিনি আমাকে কিছু টাকা দিতে চায় বাংলাদেশে একটা মসজিদ নির্মাণ করার জন্য, এবং অনেক বড় করে, তা কী করা যায়? আমার আম্মা তখন আমাকে বলে যে দেখ, চট্টগ্রামে তো সব জায়গায় মসজিদ আছে, এবং পুরো মানে প্রতিটা জায়গায় মসজিদ আছে, মসজিদের অভাব নেই, অগণিত মসজিদ, তুই যদি পারোস তোর শ্বশুরবাড়িতে একটা মসজিদ দে, মানে তোর খালাম্মার সাথে আলোচনা করে তুই শ্বশুরবাড়িতে একটা মসজিদ দে, কারণ ওই এলাকাতে তেমন কোনো ভালো মসজিদ নাই, মাদ্রাসা নাই, এবং ওই এলাকার মানুষগুলো নামাজ পড়তে অনেক কষ্ট হয়, অনেক দূরে গিয়ে মসজিদ আসতে, ওইখানে নামাজ পড়ে, তোর খালাম্মার সাথে কথাবার্তা বলে তুই একটা মসজিদ নির্মাণ কর। তাই আমি তখন খালাম্মাকে ফোন করলাম, ফোন করে খালাম্মার সাথে কথাবার্তা বললাম, খালাম্মা এক কথা রাজি হয়ে গেল। আমাকে বললো তাহলে তো ভালোই বাবুল, আমাদের এলাকাতে মসজিদ নাই, কিন্তু মসজিদ নির্মাণ করতে হলে কিন্তু অনেক উঁচা করে নির্মাণ করতে হবে, মানে একদম নিচ থেকে ফিলার উঠিয়ে অনেক উপরে দিয়ে মসজিদ বানাইতে হবে, তা না হলে, কারণ আমাদের এলাকা তো চর এলাকা, ওইখানে সবসময় প্রতি বছরে পানি আসে, তা পানিতে কিন্তু মানুষ নামাজ পড়তে পারবে না। তা আমি তখন বললাম যে ঠিক আছে, আমি ফ্রান্সের ওই নাগরিককে বললাম যে দেখ, আমাদের এলাকাটা তো এরকম, ওখানে মসজিদ নির্মাণ করতে হলে অনেক উঁচা করে ভিটা করে তারপরে নির্মাণ করতে অনেক টাকা পয়সা লাগবে। ও আমাকে বলে যত টাকা লাগুক সমস্যা নেই, আমি তোকে দিব, তুই মসজিদ নির্মাণ কর। এটা বলার পরে তখন আমি ওর কথা মতো আমি তখন ওই খালাম্মাকে টাকা দিল, আমি তখন খালাম্মার কাছে টাকা বাড়িতে শুরু করলাম। আস্তে আস্তে খালাম্মাকে বললাম যে আপনি মসজিদের কাজ শুরু করেন। আমার খালাম্মাও তখন তার মতো করে মসজিদের কাজ শুরু করলো, আল্লাহর নামের পরে মসজিদের কাম শুরু করলো। এলাকার গণ্যমান্য লোকজন আছে, অনেক মানুষ আছে, তাদেরকে ডাকলো, ডাকার পরে মসজিদের কাজ আমার খালাম্মা শুরু করলো। আস্তে আস্তে মসজিদের নির্মাণ হচ্ছে, এবং তখন ভিডিও কলের সিস্টেম ছিল, আমি ভিডিও কল আমার খালাম্মাকে, আমার ওই ফ্রান্সের নাগরিককে দেখাচ্ছি যে দেখ কত সুন্দর মসজিদ হচ্ছে, এবং চেয়ে দেখ কত ভালো মসজিদ। ও তখন অনেক খুশি যে এভাবে কর ওভাবে কর। এরকম করে প্রায় 1 বছরের মাথায় আমার মসজিদের কাজটা কমপ্লিট হয়ে যায়। 1 থেকে 1 বছর সামথিং, হয়তো 2-1 মাস লাগে, এরকম, আমার কাউন্ট করা হয়নি ভালো করে। তখন মসজিদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে যায়, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক মানুষ ওখানে নামাজ পড়ার জন্য আসে, আমার অনেক ভালো লাগে, আমি এটা দেখে অনেক ভালো লাগে। এবং সেখানে একজন ইমাম সাহেবও রাখা হয়, ওইখানে একজন ইমাম রাখা হয়, তা ইমামটা ওইখানে করতো, নামাজ পড়াইতো, সব কিছুই ঠিক ছিল, ভালো ছিল। এভাবে প্রায় 1 বছর মতো কেটে যায়, মানে মসজিদ নির্মাণ হওয়ার 1 বছর পরে
তা একদিন ও আমাকে বলতেছে আর কি যে ওইখানে যে নামাজ পড়ায় আমি একটু শুনতে চাই যে কীরকম করে নামাজ পড়ায়, এবং যিনি দোয়া দুরুদ পড়ে সে কীরকম করে পড়ে এটা একটু শুনতে চাই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি একদিন ওকে আমার ওই এলাকার ছেলে দিয়ে ফোন করে ওকে শোনাই। তো আমাকে বলে যে এই লোকের নামাজের মধ্যে কিন্তু অনেক ভুল আছে। আমাকে বলতেছে ওই ফ্রান্সের নাগরিকটা যিনি ইমাম, তাই সে কিন্তু নামাজ অনেক ভুল করে, তাই কিন্তু নামাজ পড়া হয় না। আমার কাছে বাংলাদেশে একজন ভালো ইমাম আছে, ওর বাড়ি হচ্ছে ঢাকাতে, ও ঢাকাতে একটা মসজিদে ইমামতি করে। এখন আমি চাই আমার ওই মসজিদে ও ইমাম হয়ে যাক, এবং ওর চূড়া কেরাত এবং ওর উচ্চারণ অনেক ভালো, অনেক সুন্দর। আমি চাই ও ওই নোয়াখালীর মসজিদটাতে, আমার নির্মিত মসজিদটাকে ও ইমামতি করুক, কারণ ও করলে আমার খুব ভালো লাগবে। তো আমি তখন চিন্তা করলাম মসজিদটা তো আর আমি বানাই নাই, আমার টাকার বানাই নাই, ওর টাকা দিয়েও বানাইছে, মানে ফ্রান্সের নাগরিক ওর টাকা দিয়েও বানাইছে, তাইলে ও যদি ইমাম দেয় তাহলে ভালো, আমার তো সমস্যা নেই। আমি তখন বললাম যে ঠিক আছে, ঢাকার কোন ইমাম আসবে তুই ঢাকার ইমামকে দিয়ে, আমার কোনো সমস্যা নেই। এ কথা বলার পরে ও তখন ঢাকার ইমামের সাথে যোগাযোগ করে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাকে নাম্বার দেয়। আমি ওই লোকের সাথে কথা বলি। তিনি বলে তিনি আগে ইন্ডিয়াতে ছিল, ওইখানেও তিনি ইমামতি করেছে এবং তার মূল বাড়ি ইন্ডিয়াতে। তিনি দিনের কাজ করে, ইসলাম প্রচার করে, এবং তিনি অনেক মানুষকে, গ্রামের প্রতিটা মানুষকে নামাজি করায় এবং মানুষকে দিনের পথে আনে। এবং উনি সবসময় যেখানে চাকরি করবে তা কিন্তু না, বাট উনি চলে যাবে, মানে মানুষ যখন ভালোর পথে আসবে, দিনের পথে আসবে, মসজিদের উচিলায় মানুষকে ভালো করে তিনি চলে যাবে, এই কথা আমাকে বললো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই তাইলে ওখানে কাজে আয়। পরে ওই লোকটা, মানে ঢাকার ওই ইমামটা তখন আমাদের খালাম্মার মসজিদে চাকরি করার জন্য আসলো। তা খালাম্মার মসজিদে চাকরি করার জন্য আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে চাকরি করতেছে। তো যেহেতু মসজিদটা আমার খালাম্মা দিয়েছে, আমার খালাম্মার বাড়িতে থাকতো, ওইখানেই খাওয়া দাওয়া করতো, ওইখানে সব করতো, মানে সব কিছু আমার খালাম্মাই দিত। এবং শুধু গ্রামবাসীর কাছ থেকে টুকিটাকি বেতন দিত, গ্রামবাসী টুকিটাকি দিত, আর বেশিরভাগ বেতনে ফ্রান্সের নাগরিকটা দিত। মানে ফ্রান্সের নাগরিকটা ওর জন্য প্রতি মাসে টাকা বাড়াতো, ওর সাথে ফোনে কথা বলতো। এরকম করে আস্তে 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 করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। যাই হোক, খুব ভালোভাবেই সময়গুলো কাটে। ও প্রায় 2 বছর মতো আমাদের মসজিদে ইমামতি করে। তো আমার তখন ভাই ভিতরটাতে অনেক ভালো লাগে, অনেক শান্তি অনুভব হয় যে আলহামদুলিল্লাহ আমি একটা মসজিদ নির্মাণ করতে পারছি, এবং এখানে অনেক মানুষজন নামাজ পড়ে, সেই মসজিদের উসিলায় হয়তো আমি জান্নাতে যেতে পারি, আল্লাহ হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন অনেক ভালো লাগতো আর কি, মানে ভিতরে অনেক শান্তি অনুভব করতাম। এভাবেই সময়গুলো কাটতে কাটতে প্রায় 2টা বছর মতো কেটে যায়। এবার 2 বছর পরে হঠাৎ করে আমি কিছু বিষয় খুব খেয়াল করে দেখতে পাই। বিষয়গুলো এরকম যে আমার যে খালাতো বোন ছিল, যে আমার বউ ছিল তনু, আর তনু জানি কেমন করে আমার কাছ থেকে একটু 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 করে ডিস্টেন্স বজায় রাখতে চায়, মানে আমার সাথে খুব একটু কথা বলতে চায় না, কেমন করে আমার কাছ থেকে দূরে থাকে, মানে কেমন জানি বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে। পরে আমার এখানে যে বাঙালি ভাইটি আছে ওদেরকে আমি বললাম যে দেখ, এমন এমন ঘটনা, আমার বউ তো আমার কাছ থেকে দূরে থাকতে চায়, আমার সাথে কথা বলতে চায় না, মানে কী এমন সমস্যা আমি বুঝি না। সবাই আমার বলে বেটা এতদিন ধরে যদি বিদেশে পড়ে থাকে তাহলে কি আর বউ থাকে? বউকে সময় দিতে হয়, বউর সাথে সময় কাটাইতে হয়। এখন এগুলো না করে তুই বিদেশে পড়ে আছিস, বউ থাকবে কেমন করে? তোর বউ অনেক সুন্দরী। আবার তনুর কিন্তু মোবাইলের ফেজ অনেক সুন্দর আসতো। অনেক মানুষ আছে দেখবেন তাদের রিয়েল ফেজে ভালো লাগে না, কিন্তু মোবাইলের ফেজ ভালো লাগে। আবার অনেক মানুষ আছে তাদের মোবাইলের ফেজ ভালো লাগে না, রিয়েল ফেজ কিন্তু অনেক ভালো। তা এরকম তনুর কিন্তু মোবাইল ফেজ অনেক সুন্দর ছিল। তারপর সবাই আমার বলতেছে তুই বাড়িতে যাও এবং তোর বউকে একটু টাইম দে, তারপর ঠিক হয়ে যাবে। এই কথা বলার পর আমি তখন ছুটি কাটাইলাম। আগে খবর নিলাম আব্বা কই আছে, জানতে পারলাম আব্বা দুবাইতে আছে। আব্বা দুবাইতে আছে জানতে পারার পরে আমি তখন ছুটি কাটাইলাম। আমি তখন নোয়াখালীতে গেলাম, সরাসরি নোয়াখালীতেই গেলাম। ওইখানে যাওয়ার পর আম্মুরে খবর দিলাম, যেহেতু আমার ওইখানে যাওয়া নিষেধ। আমার আম্মু তখন আব্বুকে না জানিয়ে গোপনে আমার সাথে দেখা করার জন্য নোয়াখালীতে আসছে। একটা রাত শুধুমাত্র ছিল আমার মা আমার সাথে, আমি এই স্মৃতি কখনোই ভুলতে পারবো না। সারাটা রাত আমি আমার মায়ের বুকে মাথা রেখে ঘুমাইছি। আম্মা চলে গেছে পরের দিনে, আম্মু চলে যাওয়ার পরে দেন আমি তখন এখানেই পড়ে আছি। আমার বউ তনু, আমার শাশুড়ি সবাই মোটামুটি খুব ভালোভাবেই আছে। এবং পরের দিন আমার ওই মসজিদের দুপুরবেলা মসজিদের ইমামের সাথে যোগাযোগ হয়, মানে দেখা হয় সরাসরি। তিনি যথেষ্ট পরিমাণের ভালো একজন মানুষ, একদম পেট অবধি দাঁড়িয়ে আছে, যথেষ্ট পরিমাণে সুন্দর একজন চেহারা মানুষ, এবং এত সুন্দর যে আসলে বলার মতো না, দেখলে মনে হয় যেন বিদেশি কোনো নাগরিক, এত সুন্দর চেহারা। তা সবাই গ্রামে সব মানুষ বলে যে ইমামটা এত ভালো, নামাজের দিক থেকে অনেক ভালো, মানে অনেক ভালো। আবার গ্রামের কেউ বিপদে পড়লে সে সাহায্য করে। বিভিন্ন বিদেশি লোকদের সাথে তার রিলেশন আছে, বিভিন্ন বিদেশি লোকদের কাছ থেকে টাকা নিয়ে সে গ্রামের মানুষকে সাহায্য করে, টাকা পয়সা দেয়, এরকমভাবেই শুনতেছিলাম। তো যাই হোক, ভিতরেও তখন ভালো লাগলো যে ফ্রান্সের ওই বৃদ্ধ নাগরিকের সাথে পরিচয় হওয়ার পর থেকে অন্তত আমার গ্রামের মানুষের একটা উপকার হয়েছে, এটুকুই জানতে পারছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে এরপরে একটা পর্যায়ে তখন হলো কি, আমার তনু বেবি কনসেপ্ট করছে আমি দেশে থাকা অবস্থায়। বাচ্চা কনসেপ্ট করলো, এবং বাচ্চা কনসেপ্ট করার পর আমি তখন পুনরায় আবারও চলে আসলাম ইতালিতে। ওর বেবি কনসেপ্ট হওয়ার পর ইতালিতে আসলাম, এসে আমি থাকতেছি, এবং এক পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে বাবু হয়।
এবং মেয়ে বাবু হওয়ার পরে তখন কিন্তু আমি টাকা পয়সা ভালোই টাকা ইনকাম করতেছি, আমার খুব ভালো ইনকাম হচ্ছে। তাই চিন্তা করলাম কিছু টাকা পয়সা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। আম্মুর সাথে কথা বললাম, আম্মু আমারে বলতেছে, দেখ আমার নামে তুই জায়গা সম্পত্তি কিনবি বা কিছু একটা করবি, আর আমি যদি মরে যাই তাহলে ওই সম্পত্তির মালিক তোর ভাইরা হয়ে যাবে, আর তোর বাবা তো তোকে কোনো কিছু দিবেই না। তোর বাবা তো বলেই দিছে যে তুই তার তীর্য সন্তান, তোকে কোনো কিছুই দিবে না, তুই আমার এই বাড়ির কোনো কিছুই পাবি না, তোর কোনো জায়গা সম্পত্তিও দিবে না, কোনো কিছু দিবে না। একটা কাজ কর, তুই তোর খালাম্মার সাথে কথাবার্তা বলে তোর নামে কিছু জায়গা সম্পত্তি কিন ওই নোয়াখালীর দিকে, কিনে ওইখানে অন্তত তুই যাতে তোর বউটারি নিয়ে থাকতে পারিস। আমার বড় ছেলে তার শ্বশুর বাড়িতে থাকবে, এটা তো আমার ভালো লাগবে না। আমি তখন বললাম যে মা, আমার তো আর কেউ নেই, আমার তো কোনো খালাতো ভাইও নাই, বোনও নাই, তুই তো একজন, আমি তোরই বিয়ে করছি। তো আমার মা বলে, এরপরেও তুই নিজের টাকা দিয়ে একটু জায়গা কিন এবং নিজের টাকা দিয়ে জায়গা কিনে বাড়ি বানা, তুই বাড়িতে থাকিস না। তো আমার মা যখন আমাকে এটা বলে, আমি তখন আমার শাশুড়ির সাথে কথা বলি, তনুর আম্মুর সাথে। আমি বলি যে এমন এমন আপনি দেখেন আমার জন্য কোথাও ভালো জায়গা পাওয়া যায় কি না, আমি একটা জায়গা কিনবো, জায়গা কিনে আমি ওখানে বাড়ি বানাবো। তো তনুর আম্মা হাসে যে কী দরকার, আমাদের বাড়ি তো তোমার বাড়ি, আমাদের এত বড় বাড়ি, এই বাড়িতে কে থাকবে। আমি তখন বললাম যে না, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে একটা বাড়ি বানিয়ে দেন। এই কথা বলার পরে তিনি তখন জায়গা দেখতে থাকে। আলহামদুলিল্লাহ দেখাশোনা করতে করতে খুব ভালো একটা জায়গা উনি পেয়ে যায়, এবং ভালো জায়গাটা পাওয়ার পরে আমরা বলি এই জায়গায় তুমি থাকতে পারবা, এবং এটাও দেখতে শুনতে জায়গাটা ভালো আছে, এবং এখানে বাড়ি বানাইলে ভালো হবে। পরে বাড়ি বানানোর পরিকল্পনা করে আমি তখন টাকা পয়সাও দিই, উনি ওখানে বাড়িও বানায়। প্রথমে জায়গাটা কিনে, অনেক টাকা দিয়ে জায়গা কিনে, জায়গাটা কেনার পরে সে জায়গার উপর তিনি যখন বাড়ি নির্মাণ করে, তার সাথে আমার কথাবার্তা হয়। বাড়ি নির্মাণের কাজ উনি খুব সুন্দর করে আমাকে ভিডিও কল দিয়ে দেখায়, সব কিছু খুব ভালোভাবেই চলতেছে। এভাবে সময়গুলো কাটতেছে। তনুর সাথে আমার সম্পর্ক অনেক ভালো, সব কিছুই খুব আলহামদুলিল্লাহ মধুরভাবে কাটতেছে। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, সর্বদিক থেকে সব কিছুই ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তনুর সাথে আমার কথা হচ্ছে, বাড়িও বানাইছে, তনু আমার ওই বাড়িতেও থাকতেছে, এই বাড়িতেও থাকতেছে, সব কিছু মিলে খুব ভালোভাবে থাকতেছে। এমন একটা পর্যায়ে হঠাৎ করে তনুর বাড়ির এক ছেলে আর কি, ও সৌদি আরবে থাকে। তো ওই ছেলের সাথে আমার মাঝে মাঝে ফেসবুকে কথা হইতো, মানে ফেসবুকে মাঝে মাঝে কথা হইতো। আমি ইতালিতে থাকতাম, আমাকে ফেসবুকে নক করতো, কথা বলতাম। ওই ছেলে আমাকে একদিন ফেসবুকে নক দিয়ে বলতেছে যে বাবুল ভাই, আপনি যে গ্রামটাতে একটা মসজিদ বানাইলেন খুব ভালো কথা, এবং আপনি আমাদের বোনকে বিয়েও করলেন, সেটাও ভালো, কিন্তু আপনার বউ আপনার আছে কি না এটা একটু খবর নেবেন। এই কথাটা জাস্ট আমাকে বললো ওই ছেলেটা সৌদি আরব থেকে। হ্যাঁ, এইটা বলার পরে আমার ভিতরে তখন হঠাৎ করে মানে ডাউট ঢুকে গেল যে কিরও আমাকে এই কথাটা কেন বললো, যে আমার বউ আমার আছে কি না, এটা কী ধরনের কথা। ভিতরে তখন খুব খারাপ লাগলো, এবং লাগার এক পর্যায়ে আমি তখন আমার শাশুড়িকে বিষয়টা জানাইলাম যে এই ঘটনা, ওই ছেলে তো আমাকে এটা বলছে। আমার শাশুড়ি তখন বলছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, ওই ছেলে আগে আমার মেয়েকে পছন্দ করতো, আমার মেয়েকে বিয়ে করতে চাইতো, তো এই জন্য একটা ঝামেলা লাগাইছে, এটা ওইটা। পরে যাই হোক আমার শাশুড়ি আমাকে বললো, তারপরে কিন্তু ভিতরে একটা সন্দেহ কিন্তু ঢুকে গেল, এবং সেই সন্দেহের সূত্র ধরে আমি ওই ছেলেকে আবারও ফোন করলাম। তা ফোন করে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, তুই যে আমাকে এই কথাটা বললি, এবং এই কথাটা কোন মর্মে বললি তুই আমাকে বল। ও আমাকে বলতে চায় না। আমি অনেক জোরাজোরি করার পর আমাকে বলে, ভাই আমি তো আপনার সাথে ফেসবুকে কথাবার্তা বলে ভালো লাগে, আপনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো, আমাদের এলাকায় একটা মসজিদ বানিয়েছেন বা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি আমার মায়ের মুখে একটা কথা শুনলাম, আদৌ কথাটা সত্য কি মিথ্যা আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে মনে হলো যে পৃথিবীতে যা কিছু রটে তা কিছু না কিছু হইলেও বটে, কিছুটা হলেও সত্য আছে। তো যার জন্য আপনাকে আমি বিষয়টা বলি, সেটা হচ্ছে আমার আম্মুর মুখে আমি শুনেছিলাম যে আপনি মসজিদে যে হুজুর রেখেছেন, ওই হুজুর নাকি আপনার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করে। এটা প্রথমেই শোনা মাত্র আমি বললাম যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন জালিক, এটা কখনোই হতে পারে না। কারণ আমি যে হুজুরকে দেখে আসছি, মানে উনি যতটা সুন্দর বা যেমন ধার্মিক ইসলামিক একজন মানুষ, একজন টাইটেল পাশ মাওলানার মতো, তিনি কখনো আমার বউয়ের সাথে এটা করতে পারে না, এটা কখনোই হতে পারে না। তা এই ছেলেটার আমি কথা বিশ্বাস করলাম না। বিশ্বাস না করে আমি আমার বউর সাথে কথা বলতেছি। একদিন অনেক রাত্রে, প্রায় রাত 1টার দিকে কথা বলতেছি। কথা বলার সময় আমি হঠাৎ করে একটা পুরুষের শব্দ আমার বউয়ের ওই ফোনের মাধ্যমে পাইলাম। পাওয়ার পরে আমার ভিতরে সন্দেহ লাগলো। আমি বললাম যে তোমার ঘরে বাসায় কি রুমে গিয়ে? বলেন আমার রুমে তো কেউ নেই, আমি তোমাকে ভিডিও কল দিব। আমাকে কেন ভিডিও কল দিবা কেন? আমি লাইনটা কেটে ভিডিও কল দিলাম। ও প্রায় 3টা ভিডিও কল 3বার দেওয়ার পরে 4র্থবারের সময় কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে ঘরের মধ্যে আমি কাউরে দেখি না, মানে এরকম পুরোটা ঘর আমাকে দেখাইলো যে ঘরের মধ্যে কেউ নেই। আমার কাছে এই বিষয়টা খুব ডাউট লেগে গেছে, মানে অনেক সন্দেহ লেগে গেছে যে কী ব্যাপার, এরকমটা কেন হইলো, এবং এইভাবে এটা কী ধরনের কথা। খুব খারাপ লাগলো, এবং লাগার একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে ঘটনাটা কি, এটা কেন হইলো। আমি পরের দিন আমার শাশুড়ির কল দিলাম, মানে আমার খালা মারে, তনুর আমারে কল দিয়ে বললাম যে এই ঘটনা। তিনিও তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এই তুমি কি পাগল হইছো নাকি, তোমার মাথা ঠিক আছে, তুমি এটা কী ধরনের কথা বলতেছো, আমার মেয়ে যথেষ্ট পরিমাণের ভালো, আমার মেয়েকে নিয়ে এই ধরনের বাজে চিন্তাভাবনা, বাজে কথাবার্তা, এগুলো ঠিক না, তুমি খারাপ কথা বলতেছো, তুমি নাস্তিক হয়ে গেছো।
এই ইউরোপের দেশে থাকো তো নাস্তিক হয়ে গেছো, তোমার ভিতরে ইমান নাই। মানে আমাকে উনি যতটুকু পারলো, মানে ওনার বাসায় উনি আমাকে খুব খারাপ ভাষা, আমার সাথে নোংরা ভাষায় কথা বললো। আমি বললাম যে আচ্ছা আমার ঠিক আছে, সমস্যা না, আমি এটা মেনে নিলাম। অ্যান্ড এর প্রায় কয়েকদিন পরেই তনুর আমার সাথে ঠিকমতো কথা বলে না, মানে আমার সাথে আগের মতো কথা বলে না, এবং কথা বলার সময় খুব রাগ দেখায়, খুব জিদ দেখায়, এবং কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে, মানে অন্যরকম বলতে পুরোই অন্যরকম। তো যাই হোক, আমি তারপরও পড়ে আছি। ওই সময় আমি যেখানে কাজ করতাম আর কি, আমার যে ইতালির যে কারখানায় চাকরি করতাম, সেখানেও আমার একটু ঝামেলা হয়েছে আমার ওই মালিকের সাথে। তা ঝামেলা হওয়ার পরে আমি সেখান থেকে একটু ট্র্যাপে আছি, টেনশনে আছি। আবার এদিকে তনু আমার সাথে এরকম করে, আমার মেয়েটারে নিয়ে, তার সব কিছু মিলে আমি খুব বড় ধরনের একটা টেনশনে পড়ে গেছি। এরকম করে কয়েকটা দিন কাটার পরেই, মানে কিছুদিন কাটার পরে হঠাৎ করে একদিন তনুর মোবাইল বন্ধ, মোবাইলে লাইন পাই না। আম্মারে ফোন দিলাম, আম্মা বলে আমি তো জানি না, ওর ফোন তো বন্ধ। পরে তনুর বাড়ির আশেপাশে যে লোকগুলো ছিল ওদেরকে ফোন দিলাম, ওরা তখন বলতেছে যে কালকে রাতে ওরা তালা মেরে কই জানি চলে গেছে, মা আর মেয়ে। তাই আমি বললাম কী বলেন, কালকে রাতে তালা মেরে চলে গেছে? বলে হ্যাঁ, তালা মেরে ওরা চলে গেছে, কোথায় চলে গেছে আর জানি না। তুমি বললাম যে কোথায় গেল? বলে তা তো জানি না, কিন্তু তালা মারা, বাড়ির মধ্যে তালা মারা কই জানি চলে গেছে। আমি তো ভাই তখন পাগল হয়ে গেছি। বউ যেমন তেমন, শাশুড়ি যেমন তেমন, কিন্তু আমার সন্তানের জন্য তখন আমার চোখে পানি চলে আসছে যে আমার মেয়েটারে কোথায় নিয়ে চলে গেল। ও তো কারো না কারো অবশ্যই পরকীয়া করে, যার সাথে গেছে সে অন্য কোনো ছেলের সাথে পালাইয়া গেছে, কিন্তু আমার শাশুড়ি কোথায় যাবে? আমার শাশুড়ি তো এই টাইপের মানুষ না, সে কোথায় চলে গেল? তার কেন সন্ধান নাই। আমি ইতালিতে মাটিতে তখন ভাই পাগলের মতো হয়ে গেছিলাম, মানে গলা কাটা মুরগির মতো লাফালাফি করতেছি, কি এগুলো কী হচ্ছে, কখনো এইদিকে কাঁদি, কখনো ওইদিকে কাঁদি, কান্নাকাটির একটা পর্যায়ে আমি তখন ওইখান থেকে চলে আসছি, মানে ইতালি থেকে আমি তখন বাংলাদেশে আসছি পুনরায় আবারও। আমার মালিকের সাথে অনেক ঝামেলা করে চলে আসছি ছুটিতে, বউকে পাচ্ছি না, আমার বউকে খুঁজবে, এই কথা বলে আসছি। এখন ভাই দেশে আসার পরে একই অবস্থা, গ্রামের সব মানুষের মুখে একটাই কথা যে মা আর মেয়ে রাতের অন্ধকারে পালায়ে গেল, কোথায় গেল? মসজিদের ইমামটার কাছে গেলাম, ইমাম সাহেবের সাথে কথা বললাম। ইমাম সাহেব বলে যে দেখেন তারা তো ভালোই ছিল, তারা অনেক ভালো একটা ফ্যামিলি ছিল, সর্বদিক থেকে ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কেন মা আর মেয়ে কোথায় চলে গেল আমি তো বুঝতে পারলাম না। এবং এ বিষয়ে ইমাম সাহেব অনেক মর্মাহত, তিনি অনেক মন খারাপ করতেছে, গ্রামের সবাই অনেক মর্মাহত যে কোথায় চলে গেল। একটা আছে যদি ধরেন কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে তো এভাবে ঘরে তালা মেরে যেত না, এবং তালা ভাঙে আমি ঘরের ভিতরে ঢুকে দেখতেছি ওদের কোনো কাপড় চোপড়ও নাই, মানে ওদের যেই বেডিংপত্র, কাপড় চোপড় কোনো কিছুই নেই। মানে তারা যে চলে গেছে তারা সম্পূর্ণ প্ল্যানিং করে নিজেরা ইচ্ছে করে চলে গেছে, কেউ তাদেরকে তাড়িয়ে দিয়েছে বা কারো বকুনে খেয়ে চলে গেছে, বিষয়টা এরকম না, তারা নিজেদের মতো করে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তা গেল কোথায়? প্রশ্ন হচ্ছে এটাই। সবাই তখন খুঁজতেছে, আমিও খুঁজতেছি, কোনো পাই না। পাক্কা 3টা মাসের মতো আমি বাংলাদেশে থাকি, 3 মাসে তার কোনো সন্ধান পাওয়া যায় না। আমার নানার বাড়িতে যোগাযোগ করি, আমার আম্মুর সাথে যোগাযোগ করি, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে যোগাযোগ করি, এবং যত জায়গায় যোগাযোগ করি কোনো জায়গায় আমি কোনো রকমের ভালো সুরাহার পাই না যে কোথায় চলে গেল, কে নিয়ে গেল, কার কাছে গেল, কোনো রকমের সন্ধান নাই। একটা পর্যায়ে তখন পাগলের মতো হয়ে যায় আর কি, পাগলের মতো হয়ে পুনরায় আবার আমি ইতালিতে ব্যাক করি, এবং ইতালিতে থাকা অবস্থায় ওভাবেই পড়ে আছি, মানে মোটামুটি ওভাবেই কাটতেছে। একদিন হঠাৎ করে, মানে ইতালিতে যাওয়ার প্রায় 7-8 মাস পরের কথা আমি বলতেছি, হঠাৎ করে একটা ফেসবুক আইডি ছিল, তৃণ বলে আইডির নামটা ছিল। ওই তৃণ আইডিতে আমি, মানে খ্রিস্টানরা যেরকম পোশাকগুলো পরে না, মানে খ্রিস্টানের পোশাক পরেই তো ফ্রান্সের একটা গির্জার সামনে আমি হঠাৎ করে তনুর একটা ছবি দেখতে পাই। তা চিনা যায় না, ভালো করে তাকানোর পরে দেখতে পেলাম যেটা তনু, খুব ভালো করে তাকায় তারপর দেখতে পাইলাম যেটা তনু। হ্যাঁ, তা মানুষের মতো মানুষ হতেও পারে। তারপর ওই ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে আমি তখন রিসার্চ করতে শুরু করি, এবং ওই ফেসবুকে যারা কমেন্ট করে, লাইক করে, ওদের সাথে কথাবার্তা বলি। একটা পর্যায়ে আমি পরিপূর্ণভাবে শিওর হয়ে যায় যেটা তনুর অ্যাকাউন্ট, এবং লাস্ট পর্যন্ত যেটা শুনতে পাওয়ার পর আমার মনে হয় আমি দুনিয়াতে নাই। মানে এটা শোনার আগে আল্লাহকে আমাকে মরণ কেন দিলেন, আমি শুনতে পাই তনু ফ্রান্সে চলে গেছে, এবং ফ্রান্সে চলে গেছে, সেও চলে গেছে, আমার শাশুড়িও চলে গেছে, এবং আমার মেয়েটাকেও সাথে করে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পরে ফ্রান্সের এক খ্রিস্টান ধর্মাবলম্বী লোককে, মানে খ্রিস্টান ধর্মের এক লোককে তনু বিয়ে করে, এবং তনু ওই খ্রিস্টান লোকটাকে বিয়ে করার পরে সেও খ্রিস্টান হয়, আমার মেয়েটাকেও খ্রিস্ট বানায়, এবং একইভাবে আমার শাশুড়িও খ্রিস্টান হয়ে যায়। এবং এটা শুনে আমি আরও বেশি অবাক হলাম যে আমার শাশুড়ি ওইখানে গিয়ে এক খ্রিস্টান বৃদ্ধকে নাকি বিয়ে করে, এবং তারা ওইখানেই আছে, এবং তারা অনেক ভালো আছে, সেটা ফ্রান্সে তারা থাকতেছে, ফ্রান্সে। তখন আমি ইতালিতে, আমি তখন এই পুরো ঠিকানাটা নিলাম যে আসলে কোন জায়গায় তারা থাকে, কোন এরিয়াতে থাকে। এরিয়ার সম্পূর্ণ ঠিকানাটা নেওয়ার পরে আমি তখন ইতালি থেকে ফ্রান্সে গেলাম, এবং ফ্রান্সে যাওয়ার পরে দীর্ঘ 1 সপ্তাহ খোঁজাখুঁজি করার পরে আমি আমার
মানে তনু এরপরে যেই মানে ফ্রান্সে গিয়ে যে লোকটাকে বিয়ে করছে খ্রিস্টান ধর্মের যে লোকটা, তারে আমি খুঁজে পাইলাম। সে একজন জাস, মানে আমাদের মসজিদে যেরকম ইমাম, খ্রিস্টান ধর্মে সে একজন ইমামের মতো আর কি, জাস বলে ওইখানকার। তা ও তখন ওখানে খুব নাম করে একটা অবস্থানের মধ্যে আছে, এবং ওর মতো একটা লোককে তনু কীভাবে বিয়ে করলো বা ওই লোকের সাথে পরিচয় বা কীভাবে হলো। তার কাছ থেকে অনেকভাবেই সত্যতা বের করার জন্য চেষ্টা করি, বাট আমি কোনো সত্যতা তার কাছ থেকে বের করতে পারি না। তাই খুব চালাক মানুষ, যথেষ্ট ইন্টেলিজেন্ট, আমার সাথে এক কথার বেশি দুই কথা বলে না, এবং এক কথা দুই কথা বলে আমাকে ডাউট করে, আমাকে পুলিশে দিয়ে দেবে, হুমকি দেয় এরকম। তনুর সাথে কোনো যোগাযোগ হলো না, তনুর সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না, এবং প্রায় 1 মাসের মতো আমি ফ্রান্সে থাকি। ফ্রান্স থেকে একরকম শূন্য হাতে আমি তনুর সাথে দেখা করতে পারিনি, আমার শাশুড়ির সাথে দেখা করতে পারিনি, আমার সন্তানটাকেও দেখি নাই। ওইখান থেকে পুনরায় আমি আবারও ইতালিতে চলে আসি, যেহেতু আমি এখানে চাকরি করি, আমার চাকরি আমাকে বাঁচাইতে হবে। ইতালিতে এসে আমি তখন ইতালিতে আবারও চাকরি করতেছি। অ্যান্ড আমি তখন তনুর গ্রামের লোকেদের সাথে আলোচনা করি যে তনু হঠাৎ করে খ্রিস্টান হয়ে গেছে এবং ইতালিতে চলে গেছে। এটা গ্রামের সবাইকে বলি। এক পর্যায়ে হঠাৎ করে জানতে পারে আমাদের গ্রামে একটা নতুন এনজিও তৈরি হয়েছে। আমাদের গ্রামে বলতে তনুদের গ্রামে, তনুরের যে গ্রামে থাকতো সেই গ্রামে হঠাৎ করে একটা এনজিও তৈরি হয়েছে, এবং ওই এনজিওর মাধ্যমে গ্রামের সব মানুষদেরকে ঋণ দেওয়া হতো, মানে এনজিওর মাধ্যমে ঋণ দেওয়া হতো। এবং এই এনজিওটা তৈরি করছে আমার মসজিদের ইমাম সাহেব। মসজিদ ইমাম সাহেব এনজিওটা তৈরি করছে, এবং তৈরি করার পরে গ্রামের বিভিন্ন মানুষদেরকে তিনি সাহায্য সহযোগিতা করতো, এবং অনেক মানুষদেরকে তিনি ঋণ দিত। হঠাৎ করে আমার বিষয়টা আমার মাথায় যে একটা সুদ, মানে এনজিও মানেই সুদের উপরে টাকা দিত। তাই সেই টাকা তো আসলে একজন ইমাম সাহেব তো এটা করতে পারে না। আমার তখন ওই ফ্রান্সের যে আমাকে মসজিদটা বানাই দিয়েছিল, আমার ওই লোকটার সাথে আমি তখন যোগাযোগ করার জন্য চেষ্টা করি, এবং আমি তাকেও ইতালিতে আর পাই না, বা সে কোথায় আছে তার কোনো সন্ধান আমি পাই না, যে আমাকে টাকা দিয়েছিল মসজিদ বানানোর জন্য। তা ওই গ্রামের আমার শ্বশুরের গ্রামের যে সর্দার, আমি সর্দারকে কল দিয়ে বললাম যে দেখেন, একজন মসজিদের ইমাম তো এটা বলতে পারে না, একজন মসজিদের ইমাম তো এরকমভাবে এনজিও খুলতে পারে না, বা এনজিওর মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে না, এটা তো সুদ। অনেকেই বুঝলাম ভাই, কেউ আমার কোনো কথা শুনলো না বা আমার কোনো কথা মানে না। 1 বছর পরে আমি পুনরায় আবারও আমার ওই গ্রামে ফিরে গেলাম, মানে আমার শ্বশুরের গ্রামে। এবং সেই গ্রামে যাওয়ার পর আমি দেখলাম যে গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষ ওই এনজিওর ভক্ত হয়ে গেছে। এবং সবচেয়ে অবাক ব্যাপার ছিল এইটা, ওই যে মসজিদের ইমামতি করতে যে ইমাম ছিল তিনিও চলে গেছে। তিনি অন্য একটা লোককে, এলাকার একটা লোককে ইমামতির দায়িত্ব দিয়ে তিনি মসজিদ থেকে চলে গেছে। ওই এলাকার লোকটা তখন ইমামতি করে, এলাকার ওই লোকটা ইমামতি করে, কিন্তু তার কথা কেউ শোনে না। এবং তখন আমার ওই শ্বশুরের এলাকাটাতে পরিপূর্ণভাবে, মানে সম্পূর্ণভাবে নামাজি কমে গেছে। মসজিদে কোনো মানুষে যায় না, মসজিদ তৈরি করা হয়েছে কিন্তু ওই মসজিদে কোনো মানুষ ঢোকে না। প্রায় সব মানুষগুলোই মানে ওরকম সুদে ব্যভিচারের উপরে নাস্তিক হয়ে গেছে। এবং আমি গ্রামে যাওয়ার পরে যে বিষয়টা জানতে পারলাম, প্রায় 3টা পরিবার তারা উপর থেকে মুসলিম হলেও তারা ভিতর থেকে খ্রিস্টান ধর্ম পালন করে, মানে ওই বাড়ির ভিতরেই থাকে খ্রিস্টান ধর্ম পালন করে। এবং এনজিওর মাধ্যমে এরকম প্রস্তাব দেওয়া হয় যে আপনার পরিবার থেকে যদি ধর্ম চেঞ্জ করা হয় বা আপনি যদি খ্রিস্টান ধর্মে আসেন, তাহলে আপনাদের যে সুদ আছে সুদ মওকুফ করা হবে, যেই টাকা দিয়েছি সে টাকার 50% দিলে হবে। এভাবে প্রায় গ্রামের বিভিন্ন মানুষদেরকে ইসলাম ধর্ম থেকে মানে নিয়ে যাওয়া হইতো খ্রিস্টান ধর্মের মধ্যে, এবং টাকা পয়সাও দেওয়া হইতো বিভিন্নভাবে। বা আপনার পরিবারের অভাব অনটন, আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবে, এবং বিদেশে পাঠাইতো তারা ইউরোপে নিয়ে যেত। কারণ পরিবার থেকে একটা ছেলেকে ইউরোপে নিয়ে যেত, ইউরোপে নিয়ে গিয়ে তাকে খ্রিস্টান বানাই ফেলতো। এরকম একটা দুইটা না, প্রায় 7-8টা পরিবার থেকে ছেলেদেরকে, মেয়েদেরকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখান থেকে তাদেরকে খ্রিস্টানে পরিণত করা হচ্ছে। এবং খ্রিস্টান ধর্ম পরিণত করার পরে ওখানেই তাদেরকে বিয়ে করানো হচ্ছে, মানে ছেলে হলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করাচ্ছে, এবং মেয়েকে নিয়ে গেলে খ্রিস্টান ছেলেকে বিয়ে করাচ্ছে। এবং ইতিমধ্যে এই জায়গাটা, মানে এই গ্রামটা আমাদের এলাকার অন্য, মানে আমার শ্বশুরবাড়ির অন্য এলাকা থেকে এই এলাকাটা অনেক উন্নত হয়ে গেল। প্রতিটা বাড়িতেই বিল্ডিং, প্রতিটা বাড়িতেই ধরেন আপনার জাঁকজমট অবস্থা। আমি তখন সবাইকে বলতেছিলাম যে দেখেন, এটা অন্যায়, এটা অপরাধ, এবং এটা আপনারা ভুল করতেছেন। বাট আমার কথা তখন ভাইয়ের কেউ শোনে না। সবার ভিতরে তখন লোভ ঢুকে গেছে, তারা তখন সবাই ইউরোপিয়ান ভাবসা। প্রতিটা ঘরে যেই পরিবারে নুন আনতে পান্তা পুরাইতো, দুমুটো ভাত খাওয়ার মতো সামর্থ্য যেই পরিবারগুলোতে ছিল না, এত বেশি অভাব অনটন যন্ত্রণা কষ্ট ছিল, সেই পরিবারগুলোতে পর্যন্ত এখন তাদের কাছে টাকার অভাব নেই, অঢাল টাকা। তারা ইউরোপে যাচ্ছে, ইউরোপ থেকে আসতেছে। এবং অনেকগুলো পরিবার একইভাবে, যদিও নামে ইসলাম ধর্ম পালন করে, কিন্তু ভিতরগত তারা খ্রিস্টান হয়ে গেছে। তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্ম পালন করে। এমন একটা অবস্থার ভিতরে আমি তখন আমাদের চট্টগ্রামের একজন নাম করা হুজুরের দ্বারস্থ হই। ওই হুজুরের কাছ থেকে আমি তখন বললাম যে হুজুর, এই অবস্থা, এইভাবে আমি তো করছি। তখন হুজুর আমাকে যেটা বললো যে এই সমস্ত ঘটনার জন্য একমাত্র আপনি দায়ী হবেন, একমাত্র আপনি দায়ী হবেন। কারণ
এই এই মসজিদটা আপনি নির্মাণ করেছেন, এই হুজুরটাকে আপনি এনেছেন, এবং আজকে গ্রামের যে করুণ পরিণতি বা গ্রামের মানুষগুলো যেভাবে ধর্মচ্যুত হচ্ছে, এটার জন্য আপনিই দায়ী, মানে এটার জন্য আপনাকেই দায় নিতে হবে। এবং ওই হুজুরের সহযোগিতায় তখন এনজিওটার নামে আমি তখন মামলা করি, আমার পক্ষ থেকে আমি তখন এনজিওটার নামে মামলা করি। আমি আমার ওই চট্টগ্রামের হুজুরের সহযোগিতায় মামলা করার পরে এনজিওটা তখন বন্ধ করে দেওয়া হয়। এবং আরও গ্রামের 2-1টা মানুষ আমার পক্ষে আছে, যারা মোটামুটি একদম ফরেস্টগার মানুষ ছিল, তারা আমার পক্ষে আসে। তারা আমার পক্ষে আসার পরে তাদেরকে নিয়ে তখন মামলা করি এবং মামলা দায়েরে এনজিওটা অফ করা হয় এবং এনজিওটা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পরে আস্তে আস্তে করে গ্রামের মানুষগুলো আবার আগের পজিশনে আসতে শুরু করে। 1টা 2টা না, প্রায় 8 থেকে 9টা পরিবারের মতো তারা তখন খ্রিস্টান হয়ে যায়। মানে 9টা পরিবারে তারা চলে যায় ইউরোপে, এখনও তারা ইউরোপে থাকে এবং তাদের পুরোটা পরিবারে খ্রিস্টান হয়ে গেছে। তা নোয়াখালীর অনেকেই মনে করে যে আমি সেই গ্রামের উপকার করেছি। অনেকে বলে যেটা একদম দারিদ্র একটা গ্রাম ছিল, আমি সেই গ্রামের অনেক উন্নতি করেছি। আমার বউ, আমার শাশুড়ি চলে যাওয়ার পরে গ্রামের অনেক মানুষ চলে গেছে, তারা ভালো অবস্থানের মধ্যে আছে। কিন্তু আমি তো জানি যে আসলে মূলত আমি কী তৈরি করেছিলাম। এবং আমার কাছে যেটা মনে হলো আর কি, এর সঠিক কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, সঠিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। জাস্ট এটাই মনে হলো, আমি যেই লোকটার সাথে পরিচয় হয়েছিলাম, ফ্রান্সের ওই বৃদ্ধ নাগরিকটা, তিনি মূলত আমাকে কৌশলে ওখানে মসজিদ নির্মাণ করা, এবং মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে তিনি হচ্ছে তার একজন ইমামকে, প্রতিনিধিকে, তার ওই খ্রিস্টানের প্রতিনিধিকে তিনি ওইখানে পাঠায় হুজুর সাজিয়ে, এবং যার মাধ্যমে অনেকগুলো পরিবার বিনষ্ট হয়ে গেছে। আমি সর্বশেষ আমার বউর সাথে যোগাযোগ করতে সক্ষম হই, ওর সাথে আমি কথা বলি এবং ওর মাধ্যমে আমি জানতে পারি, ও আমাকে নিজে বলে আস্তাগফিরুল্লাহ মিন জালাক, আল্লাহ তুমি মাফ করো। সে আমাকে বলে যিশু নাকি খোদা, এবং ইসলাম ধর্ম আমরা পালন করি, এই ধর্মটা আসলেই ভুয়া, মিথ্যা, এবং এর মাঝে কোনো কিছুই নেই। ও আমাকে তার যুক্তিতে আমাকে অনেকভাবে বুঝাইলো। তাই ও যেহেতু খ্রিস্টান হয়েই গেছে এবং খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে, আমার মেয়েটাকেও খ্রিস্ট বানাই দিছে, তো সেক্ষেত্রে আমি আর তার সাথে কোনো তর্কে গেলাম না, কোনো কিছুতেই গেলাম না। কিন্তু এটা বুঝতে পারলাম যে ওই খ্রিস্টান হুজুরের প্রতারণায় ধ্বংস হয়ে গেল মা আর মেয়ে, আমার বউ আর শাশুড়ি। যাই হোক, তারা পরকালে অবশ্যই আল্লাহর কাছে দায় দিবে। আমি এই কথাটা আপনার কাছে বললাম এই কারণে, আপনার কাছে বলার একটাই উদ্দেশ্য, যাতে আল্লাহ আমাকে মাফ করে এবং আমার মাধ্যমে যাতে দেশ বিদেশে থাকা মানুষগুলো যাতে সচেতন হয় এবং তারা যেন বুঝতে পারে যে হুজুর সে যে আসলে সে হুজুর নয়, ধর্মর ব্যবসা করতে, ধর্মের নাম ধরে এসে বিধর্মী কাজ করা মানুষগুলো থেকে যেন বিরত থাকে। আপনি গল্পটা প্রচার করলে গল্পটার মাধ্যমে হয়তো কিছু মানুষ সতর্ক হবে, এতে হয়তো আমি আল্লাহর কাছে এতটুকু হলেও ক্ষমা পাবো, বা রোজ হাসরের ময়দানে আমি রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি আপন ভাইয়ের কাছে বলছিলাম, তিনি কিছু মানুষকে সতর্ক করেছে। তো আমি তো অন্যায় করেছি, না বুঝেই করেছি। এবং যে মসজিদটা এখন আছে, ওই মসজিদে বিশ্বাস করেন 2জন মুসল্লিও যায় না, এবং মসজিদের গেট সবসময় তালা মারা থাকে। যে ইমাম ওখানে ইমামতি করতো, সেও ওখান থেকে চলে গেছে। মসজিদটা এখন একরকম একটা খা বরের মতো পড়ে আছে। আমি আপনাকে মসজিদের লোকেশান সব কিছু দিলাম, বিশ্বাস না আপনি ওখানে গিয়ে দেখে আসতে পারেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা আমার তরফ থেকে। আমি এখন ইতালিতে আছি, বিয়ে শাদী করি নাই, এবং আমার পরিবার আমাকে এখন, আমার বাবা আমাকে এখনও ঠিকমতো মেনে নেয় নাই। জানি না আমার ভবিষ্যৎ কী হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই বাবলুর জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আসলেই অনেক হৃদয় বিদারক এবং অনেক শিক্ষণীয় বটে। দেখেন, এরকম অনেক কিছুই ঘটে, এবং আমি বেশ কিছুদিন আগে এরকম আরেকটা গল্প পেয়েছিলাম, সেটাও সম্ভবত আপনার রংপুরের দিকের কোনো একটা জায়গার ছিল। একইভাবে পুরো গ্রামের মানুষগুলোকে খ্রিস্টান বানিয়ে ফেলছে, পুরো গ্রামটা এখন খ্রিস্টানের গ্রামে পরিণত হয়েছে এবং গ্রামের সবগুলো মানুষ খ্রিস্টান হয়ে গেছে। তো বাবুল ভাই লাস্টের দিকে আইনের সহযোগিতা না নিয়ে যদি এনজিওটাকে বন্ধ না করতো, তাহলে ধরেন আমার কাছে মনে হয় যে গ্রামের একটা মানুষও মুসলিম থাকতো। এখন বড় বিষয়টাকে জানেন, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষগুলোই হচ্ছে হতদরিদ্র। যদিও এখন অনেক ডেভেলপ, এখন অনেক উন্নত, টাকা পয়সা আছে অনেকেরই কাছে, বাট এরপরেও কিছু অনুন্নত গ্রাম আছে যাদের অভাব অনেক বেশি থাকে। আপনি দেখবেন অভাবী মানুষগুলোকেই, একটা গ্রামের ভাষায় একটা কথা আছে যে অভাবেই স্বভাব নষ্ট, এবং সেই অভাবী ঋণগ্রস্ত মানুষগুলোকে ঋণ থেকে মুক্ত করে এবং তাদেরকে বিভিন্নভাবে, যেমন আমার বউকে, বাবলুর বউকে ব্রেন ওয়াশ করানো হয়েছিল, একইভাবে ব্রেন ওয়াশের মাধ্যমে তাদেরকে ধর্মচ্যুত করা হয়। এরকম অনেকেই আছে। আমি এরকমও গল্প পেয়েছি যে তিনি আজকে 9 বছর ইমামতি করেছে এবং পরিশেষে ধরা খেল যে তিনি মূলত খ্রিস্টান, তিনি মুসলিম না। এরকম খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক লোক মসজিদে ইমামতি করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তারা মূলত কিন্তু মুসলিম নয়, তারা মূলত খ্রিস্টান, এবং তারা খ্রিস্টানের প্রতিনিধি হয়েই মসজিদে ইমামতি করে যাচ্ছে মানুষকে ধর্মচ্যুত করার জন্য।
তো আপনার এই বিষয়টাতে সতর্ক হন এবং অবশ্যই খোঁজ খবর নেবেন যে ইমাম আপনার মসজিদে রেখেছেন তার বাবা কী ছিল, তার মা, তার পরিবার কোথায় ছিল, তার বংশ কী ছিল, এগুলো জেনে শুনে বুঝে ইন্টারভিউর মাধ্যমে যাচাই বাছাই করে মসজিদে ইমাম নিয়োগ দিবেন। এবং যেখান থেকে উড়ে আসা জুড়ে বসা কোনো মসজিদে আপনারা ইমাম বসাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শরীরটা একটু অসুস্থ, যার জন্য আর বেশি কথা বলতে পারলাম না, যদিও গল্প নিয়ে অনেক কিছুই বলার ছিল। আপনারা মতামত আপনাদের কমেন্ট বক্সে লিখবেন এবং এই গল্প নিয়ে অবশ্যই সঠিক মতামত কমেন্ট বক্সে লিখবেন। যিনি গল্প লিখেছেন বাবলু ভাই, তিনি হয়তো কমেন্টগুলো দেখে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।